সেটা নিয়ে আজকে আমার পুরো সেশন। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই মনোযোগী আছেন। ওকে, সো এই নোভেরাস যে কোম্পানিটা আমাদের ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি ভালো থাকার জন্য যিনি প্রতিষ্ঠা করলেন তাকে আমাদের জানা দরকার, তাই না? তিনি হচ্ছেন মিস্টার মাইকেল জরু, যিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি ভালো থাকার জন্য। সুতরাং তার জন্য আমরা একটা জোরে করতালি। ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি যদি আমরা ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য ফিজিক্যালি যখন আমরা ভালো থাকতে চাই, ডেফিনেটলি ফিজিক্যাল এক্সপার্ট যারা অথবা হেলথ প্রোডাক্ট এক্সপার্ট যারা, তাদের আমাদের কথা শুনতে হবে, ঠিক কি না? হ্যালো, সো সেই কারণেই মিস্টার মাইকেল জরু কি করলেন, ফিজিক্যাল এক্সপার্ট যারা আছে, পৃথিবীর রিনাউন্ড যারা আছে, তাদেরকে নোভেরাসের প্ল্যাটফর্মের সাথে অ্যাড করলেন। তাদের মধ্যে রয়েছে ডক্টর জুলিয়ান বেইলস, যিনি নোভেরাস মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান। বেসিক্যালি তিনি কিন্তু নিউরোসার্জন, ঠিক আছে, নিউরোসার্জন, এবং তিনি চেয়ারম্যান হচ্ছে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট নর্থ শোর মেডিকেল ইনস্টিটিউট বা নিউরোলজিক্যাল ইনস্টিটিউট, যেটা আমেরিকার একটা স্টেট আছে ইলিনয়েস, সেখানে। এবং ইনি কিন্তু আবার ওই নর্থ শোর মেডিকেল নিউরোলজিক্যাল ইনস্টিটিউটের কো ডিরেক্টর, এবং আমেরিকাতে পরপর 8 বার বেস্ট ডক্টর অ্যাওয়ার্ডস পেয়েছেন। কতবার? 8 বার। সো এই ধরনের হাই প্রোফাইল ব্যক্তিত্ব নোভেরাসের মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে আছে। দ্যাট মিন আমরা এখান থেকে যে প্রোডাক্ট পাবো ডেফিনেটলি সেটা আমাদের হেলথ সাপোর্টের জন্য এক অনন্য এবং ব্যতিক্রমধর্মী প্রোডাক্ট, ডেফিনেটলি, রাইট? আমেরিকার মতো জায়গায় পরপর 8 বার বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড পায় সেই ডক্টর নোভেরাসের মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডের হেড। রিয়েলি ইটস এ ম্যাটার অফ প্রাউড, রাইট? হ্যালো, বিং নোভেরাস ফ্যামিলি মেম্বার, আমি মনে করি আপনাদের সবাই প্রাউড ফিল করা উচিত ফর ডক্টর জুলিয়ান বেইলস, রাইট? ওকে, এবং এখানে রয়েছে ডক্টর ড্রু জনসন, যিনি এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নোভেরাস, এবং উনি কিন্তু স্পেশালি ট্রমাটিক সার্জন, ঠিক আছে, এবং ওনারও কিন্তু 27 ইয়ার্স, মোর দ্যান 27 ইয়ার্স এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। সো এই এক্সপিরিয়েন্সড ব্যক্তিত্বদের অ্যাডভাইজের মাধ্যমে যে প্রোডাক্টসগুলো মানব শরীরকে সুন্দরভাবে ন্যাচারালি ভালো রাখতে পারে, সেই প্রোডাক্টের সমাহার ঘটিয়েছে নোভেরাস, রাইট? এবং নোভেরাস কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট, যে এই ক্ষেত্রে স্পেশালি ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট, কালো জিরার নির্যাস এবং কালো জিরার তেলের যে গ্লোবাল মার্কেট আছে, হ্যালো, কালো জিরার তেলের গ্লোবাল যে মার্কেট আছে, হ্যালো, আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, রাইট? তো মোবাইল ফোনের মধ্যে, মোবাইল ফোনের কিন্তু সারা পৃথিবীতে একটা মার্কেট শেয়ার আছে, এক এক কোম্পানির এক একটা, রাইট? আইফোনের একটা, অ্যান্ড্রয়েডের মধ্যে এক এক কোম্পানির এক একটা, রাইট? এক একটা কিন্তু মার্কেট শেয়ার এক এক ধরনের, কেউ লিডিং আছে, কেউ লেস লিডিং আছে, রাইট? এরকম আছে না একটা? এগুলো কিভাবে আমরা জানি? ওয়ার্ল্ড সার্ভের মাধ্যমে জানি, রাইট? সেরকম ওয়ার্ল্ডের বেস্ট যারা সার্ভে করে মার্কেটে, বিভিন্ন ফিনান্সিয়াল এবং উৎপাদনকারী বিভিন্ন কোম্পানি যারা আছে, তাদের গ্লোবালি পজিশন কি, তারা কি কন্ট্রিবিউট করছে, এবং তারা এক্সপোর্টিং এবং সারা পৃথিবীতে এই বিশেষ ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিভাবে সাপোর্ট দিচ্ছে, সেগুলো অ্যানালাইসিস করার জন্য ওয়ার্ল্ডের কিছু প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, যারা এগুলোর সার্ভে করে। যেমন ওয়ার্ল্ডে এরকম নাম করা হচ্ছে মার্কেট ওয়াচ, যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যাদের হেড অফিস। আরেকটা নিউলি আছে মার্কেট রাইট আপ ইনকর্পোরেট, যেটা নিউ ইয়র্কে যাদের হেড অফিস, রাইট? তো এই দুটো প্রতিষ্ঠান যারা সার্ভে করে দেখেছে যে সারা পৃথিবীতে ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট বা কালো জিরার নির্যাস নিয়ে যারা লিডিং পজিশনে আছে, টপ যারা, সেই কোম্পানিগুলোর মধ্যে দেখেন কে আছে? কে আছে? তো ওয়ান অফ দ্য বেস্ট লিডিং কোম্পানি গ্লোবাল সার্ভে অনুযায়ী, এবং রিনাউন্ড কিন্তু সার্ভে যারা মার্কেট ওয়াচ, আপনারা যারা অনলাইনে ঘাটাঘাটি করেন আপনারা এটা দেখতে পারেন। সো সেই ধরনের একটা প্রতিষ্ঠান এই নোভেরা, যেটা ওয়ার্ল্ডের লিডিং পজিশনে আছে, এবং যারা ইউনিকলি তারা এই ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট বা কালো জিরার তেলের নির্যাস থেকে প্রোডাক্ট তৈরি করে মার্কেট করছে, রাইট? সো আমরা
এই নোভেরাসের এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কিভাবে ফিজিক্যালি ভালো থাকতে পারি সেগুলো নিয়েই আমার এখন বিস্তারিত আলোচনা হবে, রাইট? আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, হেলদি থাকতে চাই, সবাই থাকতে চাই, রাইট? কিন্তু হেলদি থাকার জন্য আমাদের কি করা উচিত বা কিভাবে কাজ করলে আমরা ভালো থাকতে পারবো সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। কারণ আমাদের হেলদি থাকা মানে হচ্ছে আমরা ফিজিক্যালি এবং মেন্টালি ভালো থাকা, শারীরিকভাবে এবং মানসিকভাবে, আরেকটা হচ্ছে সোশ্যালি, সামাজিকভাবে, রাইট? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সংজ্ঞা সেখানে হচ্ছে আপনি যখন শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ অবস্থায় থাকবেন, দ্যাট ইজ হেলদি অবস্থা আপনার, রাইট? এটা স্বাস্থ্যকর অবস্থা। তো সেই জায়গায় আপনি যেতে চান, যাওয়ার আপনি যে শারীরিকভাবে সুস্থ থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন, তো আপনি শরীর সম্পর্কেই জানেন না। তো শরীর সম্পর্কে সুস্থতার জায়গায় যাওয়ার জন্য কোন প্রোডাক্টটা আপনাকে ভালো উপকার করবে, কোন খাবারটা আপনার জন্য কাজে লাগবে, সেটা জানার আগে আপনার শরীর সম্পর্কে যদি না জানেন আপনি এটা জানতে পারবেন না। কি পারবেন? যে কারণে আমি শরীর সম্পর্কে একটু প্রাইমারি ধারণা আপনাদেরকে দিব, কারণ এখানে যারা এসেছেন সবাই কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স বা মেডিকেল সায়েন্স পড়ে আসেননি, ঠিক কি না? ওকে, সো আমরা একটু দেখে আমাদের শরীর সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তারপরে আমরা নোভেরাসের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো আমাদের এই শরীর কিন্তু লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি, ঠিক আছে? তার মানে আমরা আসলে এই ধরনের লক্ষ কোটি কোষের সমষ্টি, ঠিক আছে? সো এই কোষগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা প্রাণের একক। আমরা যে প্রাণী, আমাদের প্রাণের একক বৈশিষ্ট্য কিন্তু কোষের মধ্যে বিদ্যমান। কোষ কিন্তু পুষ্টি গ্রহণ করে, বর্জ্য ত্যাগ করে এবং কোষ মাল্টিপ্লাই করে, একটা থেকে অনেক কোষ বিভাজিত হয়, রাইট? কোষ থেকে কোষ উৎপন্ন হয়। তো প্রাণের একক বৈশিষ্ট্য কোষের মধ্যে বিদ্যমান। সো কোষ হচ্ছে আমাদের জীবনের গাঠনিক একক। আমাদের গাঠনিক একক হচ্ছে কোষ। সো কোষ ভালো তো আমি ভালো, ঠিক কি না? কারণ আমি তো কোষ দিয়েই তৈরি। বিল্ডিং তো ইট দিয়ে তৈরি। ইট 1 নাম্বার, বিল্ডিং 1 নাম্বার, ইট 3 নাম্বার, বিল্ডিং ও 3 নাম্বার, রাইট? সো আমার কোষকে আমি কিভাবে ভালো রাখতে পারি? আমার কোষকে যদি আমি ভালো রাখি তাহলে আমি ভালো থাকবো। সো আমার তৈরিটা, আমি কিভাবে হয়েছি, কোষের মাধ্যমে আমার কিভাবে পুরো দেহটা তৈরি হয়েছে সেই জায়গাটা একটু জানি। আমার শুরুতে তো একটা কোষ ছিল, যেদিন আমার জীবনের প্রথম সেই একটা কোষ ছিল, সেখান থেকে 220 ধরনের কোষ আমার দেহে তৈরি হয়েছে। দেখেন আমাদের দেহের কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের কোষ। আপনার চামড়ার কোষ, রক্তের কোষ, হাড়ের কোষ, আপনার হৃৎপিণ্ডের কোষ, ফুসফুসের কোষ, চোখের কোষ, কিডনির কোষ, এক এক জায়গায় এক এক ধরনের কোষ। এই যে প্রায় 220 ধরনের কোষ, এটা কোথা থেকে এসেছে? শুরুতে তো একটা কোষ ছিলাম আমরা, তাই না? এরকম একটা কোষ ছিল, যে একটা কোষের অর্ধেক হচ্ছে আমাদের পিতার এবং অর্ধেক হচ্ছে মাতার কাছ থেকে এসেছে। পিতার শুক্রাণু এবং মাতার ডিম্বাণু, এগুলো কোষ, এগুলোকে প্রজনন কোষ বলা হয়, রাইট? যে আমাদের দেহ তৈরির যে কোষ, সেই কোষের মধ্যে কিন্তু আমরা যেটা বলি ক্রোমোজোম, যেটাকে আমরা বংশগতির ধারক বলে থাকি, রাইট? এই ক্রোমোজোম থাকে 23 জোড়া বা 46টি। তো বাবার শুক্রাণুতে 23টি থাকে আর মায়ের ডিম্বাণুতে থাকে 23টি, অর্ধেক অর্ধেক থাকে। তো বাবা এবং মায়ের বা স্ত্রী পুরুষের মিলনের ফলে যে প্রথম কোষটা হয়, বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু মিলে প্রথম যে কোষটা হয়, এটাকে জাইগোট বলা হয়। হ্যালো, সবাই বুঝতে পারছি তো নাকি? তার মানে আমাদের শুরু হয়েছিল একটা কোষ, সেই কোষের অর্ধেক এসেছে বাবা থেকে, অর্ধেক এসেছে মায়ের থেকে। মায়ের কোষকে বলা হয় ডিম্বাণু, বাবার কোষকে বলা হয় শুক্রাণু, এবং এই দুটো মিলে যে প্রথম কোষ হয় সেটাকে বলা হয় জাইগোট। এবং এই জাইগোটটা কিন্তু মানে বংশবৃদ্ধি করে। ওই যে আমি বলেছি কোষের বৈশিষ্ট্য কি, সে বংশবৃদ্ধি করতে পারে, রাইট? বিভাজিত হতে পারে। তো এই বিভাজিত হতে হতে সে একটা সময় একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে বিভাজিত হয়ে এক জায়গায় রক্তপিণ্ডের মতো অবস্থা নেয় এক সময়, যেটাকে অনেকটা ডালিম ফলের মতো দেখা যায় 7 থেকে 8 দিনের দিন। এবং এটা কি করে, তখন মায়ের জরায়ুতে, কোথায়? মায়ের জরায়ুতে রক্তের ওয়াল থাকে, ঠিক আছে? মায়ের জরায়ুতে মেনস্ট্রুয়েশন হওয়ার আগ পর্যন্ত, মেনস্ট্রুয়েশন মানে রক্তের ওয়ালটা ভেঙে বের হয়ে আসে, যেটা বাচ্চা খাবার দেওয়ার জন্য যে রক্তের ওয়ালটা তৈরি হয়, ঠিক আছে? তো এন্ডোমেট্রিয়াম আমরা বলি। জরায়ুর মধ্যে একটা রক্তের ওয়াল তৈরি হয় এবং 28 দিন পর্যন্ত ওয়েট করে, দেখি কিছু আসে কি না। যখন না আসে তখন এটা ভেঙে বের হয়ে যায়, যেটাকে আমরা মাসিক চক্র বলি, রাইট?
সো এই এন্ডোমেট্রিয়ামে এই জাইগোট গিয়ে লেগে যায়, লেগে তখন অষ্টম দিনে অনেকটা ডালিম ফলের মতো দেখতে হয়, যেটাকে ইংরেজিতে বলে ব্লাস্টোসিস্ট। ইংরেজিতে বলে আরবিতে বলে আলাক। আরবিতে কি বলে? তো মানুষের সৃষ্টি কিন্তু এখান থেকে, অর্থাৎ এই যে বাবার শুক্রাণু ডিম্বাণু মাল্টিপ্লাই করে কোষগুচ্ছ হলো, যেটাকে ইংরেজিতে ব্লাস্টোসিস্ট বলছে এবং আরবিতে আলাক বলছে, সেটা মায়ের জরায়ুতে রক্তের ওয়ালে লেগে পুষ্টি নিয়ে বাড়তে থাকে এবং আলটিমেটলি 280 দিন বা 10 চান্দ্র মাস, 10 চান্দ্র মাস, চাঁদের মাস কিন্তু, কারণ চাঁদের মাস হয় 27.5 বা 28 দিনে, রাইট? সো 10 চান্দ্র মাস মানে 280 দিন, রাইট? সো 280 দিন পরে আমরা পৃথিবীর মুখ দেখি, তো আমরা মানব শিশু আকারে জন্মগ্রহণ করি, রাইট? এবং তখন তারপরে কি হয়, আমরা পৃথিবী থেকে মায়ের স্তন পার করি, পৃথিবীর খাবার গ্রহণ করে আস্তে আস্তে আমরা গ্রোন আপ হতে থাকি। তো এই পুরো প্রক্রিয়া সম্পাদন করার জন্য কিন্তু এর ইনস্ট্রাকশন কিন্তু ভেতরেই দেয়া আছে, নির্দেশিকা ভেতরেই আছে। মানে আপনার আমার কোষ কিন্তু নিজের থেকেই জানে কিভাবে, কারণ একটা থেকেই কিন্তু পুরো অবয়ব তৈরি হয়েছে। আপনি দেখতে কেমন হবেন সেটা কিন্তু আপনার বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু যখন নিষিক্ত হয়ে প্রথম কোষ সৃষ্টি হয়েছে তখনই নির্ধারিত হয়েছে। আপনার চোখ কেমন হবে, নাক কেমন হবে, চুল কেমন হবে, এভরিথিং সবকিছু সেখানে নির্ধারিত ছিল, কি ছিল না? এবং সেই নির্ধারণটা কিভাবে কোথায় থাকে? এই ডিএনএ এর মধ্যে। শুক্রাণুর মধ্যে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যে এই ডিএনএ আছে, এই ডিএনএ এর মধ্যে এটা লেখা থাকে। তাহলে ডিএনএ তে যা লেখা আছে সেই অনুযায়ী তো আমার দেহ তৈরি হয়েছে, কোষ বিভাজিত হয়েছে, রাইট অর রং? রাইট। সো এরপরে আমার পুরো দেহটা তৈরি হয়েছে, আমি যে পুষ্টি গ্রহণ করেছি সেই পুষ্টিটা মাল্টিপ্লাই হয়ে বহু কোষে রূপান্তর হয়েছে এবং পুরো অবয়বটা তৈরি হয়েছে। সুতরাং আমি দেখতে কেমন হব, আমার পুরো দেহ গঠনের সব কিছু আল্লাহ তাআলা এই ডিএনএ এর মধ্যেই লিখে দিয়েছে, রাইট অর রং? এবং এই লেখার কার্যক্রম যদি ঠিক থাকে তাহলে আমার শরীরের গঠন, আমার শরীরের ক্ষতিপূরণ, পুনর্গঠন, এই পুরো প্রক্রিয়া সবসময়ই ঠিক থাকবে। কারণ আল্লাহ তাআলা সব ক্ষমতা আমাদের শরীরের মধ্যে দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, রাইট? এবং সেই অভিযোজন ক্ষমতা এবং নিজেকে বৈরিতার মধ্যে থেকে রক্ষা করার ক্ষমতা, অ্যান্টিবডি বা অ্যাডাপটিভ পাওয়ার দিয়েই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। এবং সেই অভিযোজন ক্ষমতা যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের সেলগুলো ড্যামেজ হতে থাকে, ড্যামেজ হওয়ার কারণেই আমাদের অভিযোজন ক্ষমতা নষ্ট হতে থাকে এবং আমরা আস্তে আস্তে অসুস্থতায় পর্যবসিত হই, রাইট? সো আমাদের এই ডিএনএ লেখাটা যদি ঠিক থাকে, কোষ যদি তার কার্যক্রম ঠিক করতে পারে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। ইয়েস, ইয়েস। সো এই কার্যক্রমে বাধা প্রদান করে কারা? কারণ পরিবেশের যখন বৈরিতার মধ্যে আমরা থাকি তখন সেই বৈরী পরিবেশ কিন্তু আমার এই অবস্থাকে বাধাগ্রস্ত করে। আপনি বাতাস নিচ্ছেন, বাতাস যদি দূষিত হয় তাহলে কিন্তু আপনার কি হবে? আপনার এই দূষণ আপনার শরীরে যখন ঢুকবে সে আপনার ক্ষতি করবে, কি করবে না? আপনি যে পানি খাবেন, পানিতে যদি দূষণ থাকে সেটা আপনার কোষের ওই ডিএনএ লেখাকে ব্যাহত করতে পারে, কি পারবে না? আপনি যে শাকসবজি ফলমূল খাচ্ছেন তার ভেতরে যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল গুলো যদি আপনার শরীরে ঢোকে তাহলে আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করবে, কি করবে না? তো আমরা তো প্রতি মুহূর্তে যে শাকসবজি ফলমূল খাচ্ছি সেগুলো উৎপাদনের ক্ষেত্রে যেমন কীটনাশক ইউজ করা হচ্ছে, ইভেন প্রিজার্ভ করার ক্ষেত্রেও, সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু কেমিক্যাল ইউজ করা হচ্ছে, ঠিক আছে? কি আপনাদের কি মাইক্রোফোন সহ ভালো লাগছে না মাইক্রোফোন ছাড়া ভালো লাগছে? মাইক্রোফোন ছাড়া? মেজরিটি কি মাইক্রোফোন ছাড়া? ওকে, ফাইন। সাউন্ডটা একটু কমায় দেই। না না, মাইক্রোফোন হ্যাঁ ক্লিয়ার থাকে, ডাইরেক্ট বলে ক্লিয়ার থাকে। সাউন্ড কমায় দিচ্ছি। তো মাইক্রোফোনে সুবিধা হয়, রাইট? মাইক্রোফোন হলে আমারও সুবিধা হয় কারণ আমার ভোকাল কর্ডে প্রেসার কম, রাইট? ওকে। সো এই যে কেমিক্যাল গুলো সেগুলো আমার খাবারের মধ্যে আমার শরীরে ঢুকছে। দেখেন আমরা যে মাছ মাংস খাচ্ছি সেখানে তো ফরমালিন আছে, হরমোন আছে, এগুলো যাচ্ছে। এবং আমরা যে ফাস্ট ফুড খাচ্ছি সেখানে হাইড্রোজেনেটেড অয়েল আছে,
যে তেল আমাদের রক্তে গিয়ে খারাপ কোলেস্টেরল বাড়াবে এবং রক্তনালীর ক্ষতি করবে, কেমিক্যাল আছে, প্রিজারভেটিভ সংরক্ষণের জন্য যে রাসায়নিক উপাদান দেওয়া হয়েছে সেগুলো আমাদের ক্ষতি করবে, ঠিক আছে। তো প্রত্যেকটা আমি এগুলো দেখাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় যে ব্রয়লার খাচ্ছি, ব্রয়লারকে বিক্রেতা ভালো রাখার জন্য সিপ্রোফ্লক্সাসিন এবং এন্ড্রোফ্লক্সাসিন বাজারে মিশিয়ে পানি খাওয়াচ্ছে আর ব্রয়লার বিক্রি করছে, রাইট? ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ ব্রয়লার ধকল সহ্য করতে পারে না, জেনেটিক্যালি যেহেতু মডিফাইড। ওই ফার্ম থেকে বাজারে আনতে যে ধকল, সেই ধকল থেকে রক্ষা করার জন্য দেখা যায় নরমালি ম্যাক্রোলাইড গ্রুপের এই ওষুধগুলো দেওয়া হচ্ছে, সিপ্রো বা এন্ড্রোফ্লক্সাসিন। সো এগুলো যখন খাচ্ছে তখন ওই মুরগি জবাই করে আমরা খাচ্ছি, তো আলটিমেটলি মাংসের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কারণ এই ওষুধ খাওয়ানোর 7 দিনের মধ্যে কিন্তু ব্রয়লার খাওয়া যাবে না, বাট পানি খাওয়াচ্ছে এই ওষুধের, আমরা জবাই করে খাচ্ছি, রাইট? সো এগুলো হচ্ছে আপনাদেরকে আমি সাবধান করার জন্য বলছি যে কত ধরনের পারিপার্শ্বিক বৈরিতা বা অস্বাভাবিক অবস্থা আমাদের ভালো থাকার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশিকা দিয়েছে তাকে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে, রাইট অর রং? রাইট। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গা থেকে আমাদের ডিএনএ যেটা লেখা আছে কোষের মধ্যে, যে অনুযায়ী কোষ নিজেকে আবার রিপেয়ার করতে পারে, সেই জায়গাটাকে অক্ষত রাখা, তার কাজকে সঠিকভাবে করতে দেয়া, রাইট? তো সেটা যদি আমরা করতে দিতে পারি তাহলে ভালো থাকতে পারি, কারণ আমাদের প্রতি মুহূর্তে প্রতি ইঞ্চি জায়গায় প্রায় 3 কোটি 20 লাখ জীবাণু আমাদেরকে অ্যাটাক করে। ক্যান ইউ ইমাজিন? আপনার প্রতি ইঞ্চি জায়গায় আপনি যদি 5 ফিট 10 ইঞ্চি হন, কথার কথা 5 ফিট 10 ইঞ্চি মিন 70 ইঞ্চি, রাইট? তো 70 ইঞ্চি জায়গায় প্রতি সেকেন্ডে প্রতি ইঞ্চি জায়গায় 3 কোটি 20 লাখ জীবাণু আপনাকে অ্যাটাক করে। তো চিন্তা করেন যে আপনার শরীরের প্রতি সেকেন্ডে প্রতি ইঞ্চি জায়গায় যদি 3 কোটি 20 লাখ হয়, তো আপনার উচ্চতা অনুযায়ী কি পরিমাণ জীবাণু প্রতিদিন আপনাকে অ্যাটাক করছে, এবং আপনি সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করছেন, এবং সেই প্রোটেক্টিভ পাওয়ার আপনার বডিতে কিন্তু অলমাইটি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা গানে বলি একটা চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরা করতে আছে, রাইট? চলতে আছে। সো এই যে পাওয়ার, এই পাওয়ারটা কোথায় দিছে? ডিএনএ এর মধ্যে, এবং সেটা যদি আপনি অক্ষুণ্ণ রাখতে পারেন, সেটা অক্ষুণ্ণ রাখতে গিয়েই তো আপনার পরিবেশের যত বৈরিতা আপনাকে অ্যাটাক করছে, রাইট? এবং সেই জায়গা থেকে নিজেকে যদি প্রোটেক্ট রাখতে পারেন আপনি ভালো থাকবেন, কারণ আপনি কি? আপনি কোষের সমষ্টি, আপনি আমি কি? কোষের সমষ্টি। বিল্ডিং থেকে ইট খুলে বললে বিল্ডিং কি দাঁড়িয়ে থাকবে? আপনার শরীরে কোষ নষ্ট হয়ে গেলে আপনি কি ভালো থাকবেন? সো আপনার শরীরের কোষগুলো যখন নষ্ট হতে থাকে এবং তখন পুরো শরীরের মধ্যে সিস্টেম আর প্রপারলি কাজ করে না, কারণ আমাদের বডিতে কোষের সমন্বয়ে তৈরি হয় টিস্যু, টিস্যুর সমন্বয়ে তৈরি হয় অর্গান, অঙ্গগুলো, কয়েকটা অঙ্গ একসাথে যুক্ত হয়ে তৈরি হয় একটা সিস্টেম, আর কয়েকটা সিস্টেম মিলেই পুরো মানব দেহ। এখানে আমাদের কি কি সিস্টেম আছে? অনেকগুলো সিস্টেম। রক্ত সংবহন তন্ত্র আছে, আমাদের শ্বাসতন্ত্র আছে, আমাদের রেচন তন্ত্র আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে, পরিপাক তন্ত্র আছে, রাইট? প্রত্যেকটা তন্ত্রই আলাদা আলাদা ভাবে কাজ করে এবং একে অপরের সাথে সমন্বয় সাধন করে কাজ করে। তো এই কোষ যখন নষ্ট হয়ে যাবে, এই তন্ত্রের কাজ আর ঠিক থাকবে না। যদি ঠিক না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে সুখ থাকবে না, থাকবে? আচ্ছা, আপনি খাওয়ার পরে আপনার খাবার কি যাচ্ছে সেটা কিন্তু জিহ্বা জানিয়ে দিচ্ছে, পাকস্থলী ওই অনুযায়ী আপনি যখনই চোখ দিয়ে খাবার দেখছেন সাথে সাথে পাকস্থলী কিন্তু প্রিপারেশন নিচ্ছে যে এইগুলো আসছে, আমাকে এই জাতীয় অ্যাসিড তৈরি করে, এতখানি অ্যাসিড তৈরি করে রাখতে হবে। তো সে যদি ওই অনুযায়ী না তৈরি করে রাখে আর আপনি যদি খাবার গলদকরণ করেন তাহলে হজম ঠিক মতো হবে না, হজম যদি না হয় পুষ্টি আপনার শরীরে ঢুকবে না, পুষ্টি যদি না ঢুকে তাহলে শরীরের গঠন, মেরামত, এই কাজগুলো প্রপারলি হবে না, যদি না হয় তাহলে আপনার কোষ নষ্ট হয়ে যাবে, আপনার কোষ নষ্ট হয়ে গেলে আপনার সিস্টেম কাজ করবে না, সিস্টেম কাজ না করলে বলবেন ভাই আমার শরীরে সুখ নাই, আমি অসুখে আছি, রাইট? আপনি বলবেন আমি অসুখে আছি, মানে অসুখ হয়েছে। বলবেন ভাই আমি বেআরামে আছি, মানে বেআরামে আছি, আরাম থাকবে? বলুন ভাই আমি ব্যারামে আছি, ব্যারাম হয়েছে আমার, রাইট? বলবেন ভাই আমি ইজি নাই, ইজিতে আছি, ডিজিজে আছি, রাইট? ডিজিজ মিন ডিজ ইজি। সো কি কারণে? কোষ নষ্ট হওয়ার কারণে। তাহলে আপনার মূল দায়িত্ব হচ্ছে কোষ ভালো রাখা।
ঠিক কি না? যখনই কোষ নষ্ট হচ্ছে, প্যানক্রিয়াসের বিটা কোষ ড্যামেজ হয়ে যাচ্ছে, ইনসুলিন উৎপাদন কমে যাচ্ছে, আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, আপনি নাম দিচ্ছেন ডায়াবেটিস। আপনার ফুসফুসের কোষ নষ্ট হচ্ছে, শ্বাস নিয়ে আপনি অক্সিজেন নিতে পারছেন না, হাঁপিয়ে হাঁপিয়ে অক্সিজেন নিচ্ছেন, বলছেন হাঁপান। আপনার চামড়ার কোষ নষ্ট হয়ে যাচ্ছে, চামড়া ভাঁজ পড়ে যাচ্ছে, দেখতে বুড়ো বুড়ো লাগছে, বলছেন এজিং হয়ে গেছে, এজিং, বার্ধক্য এসে গেছে, রাইট? আপনার রক্তনালীর কোষ ড্যামেজ হয়ে গেছে, রক্তনালী শক্ত হয়ে গেছে, রক্তের ধাক্কা জোরে লাগছে, ব্লাড প্রেশার মেপে দেখছেন হাই হয়ে গেছে, বলছেন হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হয়েছে, রাইট? হ্যালো, ইয়েস। সো আপনি যত এরকম রোগের নাম বলেন, এক একটা রোগ আপনি বোঝার জন্য নাম দিচ্ছেন, আসলে কি কোষ নষ্ট হয়ে যাওয়া, রাইট? আপনি বোঝার সুবিধার্থে প্যানক্রিয়াসের বিটা কোষ নষ্ট হলে এটাকে আপনি ইনসুলিন বেড়ে উৎপাদন কম হচ্ছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বলছেন। সো ফুসফুসের কোষ নষ্ট হচ্ছে, আপনি হাঁপানি বলছেন। সো এগুলো এক একটা নাম দিচ্ছে, কিন্তু মূল কারণ হচ্ছে কোষ নষ্ট হওয়া, রাইট? হ্যালো, ইয়েস। আপনি আমি কোষের তৈরি, তাহলে কোষ নষ্ট হওয়াটাকে যদি আমি বন্ধ করতে পারি অথবা পুনর্গঠন করতে পারি, অথবা শরীরে যখনই নষ্ট হবে আরেকটা নতুন তৈরি করা, একটু নষ্ট হয়েছে তাকে মেরামত করা, এই কাজগুলো যদি আমার বডি প্রপারলি করতে পারে, আমি এমনি ভালো থাকবো, ঠিক কি না? কারণ এই ভালো থাকার সব ব্যবস্থাই আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আপনার যদি কেটে যায়, সেই কাটা জায়গায় নতুন আরেকটা কোষ তৈরি কি ডাক্তার সাহেব করেন, আপনার শরীর করে? শরীর করে, না? আপনার যদি হাড় ভেঙে যায়, হাড় কি ডাক্তার সাহেব ঝালাই লাগায় না আপনার বডি নিজে ঝালাই? তো আপনার তো সব ক্ষমতাই আছে, ডাক্তার সাহেবের কোনো ক্ষমতা নাই। আছে কোনো ক্ষমতা? কোনো ক্ষমতা নাই আপনাকে ভালো করার। ওনার শুধু আপনার যে একটু নলেজ বেশি আছে, যে কেটে গেলে এই জায়গায় কোন ধরনের ব্যাকটেরিয়া এসে আপনাকে হ্যাম্পার করতে পারে নতুন কোষ তৈরিতে, ওই জীবাণুটাকে আসা বন্ধ করার জন্য কিছু ব্যবস্থা নেয়। কিন্তু ওই বডি যদি কোষ না সৃষ্টি করে, উনি কিন্তু নতুন কোষ তৈরি করতে পারবে না। বডির আপনার হাড় ভেঙে গেলে ঝালাই দেওয়ার কাজ বডি যদি না করে, ডাক্তার সাহেব কিন্তু করতে পারবে না। উনি শুধু প্লাস্টার অফ প্যারিস দিয়ে সোজা করে রাখবে, যেন ঝালাইয়ের সময় হাড় নড়াচড়া না করে, ঠিক আছে? ঝালাই আপনার বডি নিজেই করবে। সো বডির এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা বাড়ানোর জন্য যদি আপনি কাজ করেন, আপনি অলওয়েজ হেলদি থাকবেন। এটাই হচ্ছে নোভেরাসের সুস্থতার মূল মন্ত্র। এবং আপনার বডি এই পাওয়ার এনহ্যান্স করার জন্য, আপনার শরীরের কোষের ডিএনএ যেন প্রপারলি কাজ করতে পারে, কিভাবে কি দিলে সে কাজ করবে প্রপারলি এবং বাইরের বৈরিতা তাকে বাধা প্রদান করবে না, সেই জিনিসগুলোই কিন্তু নোভেরাসের প্রোডাক্টের মধ্যে দেয়া আছে। দ্যাট ইজ টোটালি ন্যাচারাল, টোটালি ন্যাচারাল। আপনি বলেন কোন কেমিক্যাল ঔষধ কি আপনার শরীরে একটা নতুন কোষ তৈরি করতে পারবে? না। আপনার শরীরে হিট বেড়ে গেলে আপনি কি করছেন? প্যারাসিটামল খাচ্ছেন, রাইট? পেইন হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম খাচ্ছেন, সেগুলো কি আপনার শরীরে নতুন কোষ তৈরি করে? কিছু করে, সে বরং ক্ষতি করে আপনার শরীরে, ঠিক আছে? তো আপনি যখন ন্যাচারালি আপনার শরীরের ক্ষমতাকে স্বাভাবিক রাখবেন ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে, তখন আপনার বডি কিন্তু রিবিল্ড হবে, আপনার বডি নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারবে। এবং সেই ক্ষমতা বাড়ানোর কাজটাই বেসিক্যালি যদি আপনি করতে পারেন, আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। তো সুস্বাস্থ্য মানে কি? সুস্বাস্থ্য মানে হচ্ছে শরীরের কোষ ধ্বংস হওয়া এবং নতুন কোষ সৃষ্টি হওয়ার মধ্যে ভারসাম্য, ঠিক না? এটাই তো সুস্বাস্থ্য, নাকি? অর্থাৎ আপনি যা ইনকাম করেন তাই যদি খরচ করেন মোটামুটি, তাহলে আপনি ভারসাম্যে থাকবেন, ব্যালেন্স। যদি আপনার ইনকাম, যেমন আমাদের যখন বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম, আমাদের হাইট কম ছিল, আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে খাবার খেয়েছি, একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা বেড়েছি, তারপরে কিন্তু আর বাড়েনি, রাইট? কারণ খাবারের নতুন কোষ সৃষ্টি হয়েছে, গ্রোথ হয়েছে। কিন্তু এই টাইমে আপনি যদি আপনার গ্রোথের পরে, মানুষের যখন 35 বছর বয়স হয়, তখন কিন্তু এই ভারসাম্য রাখাটা খুব কঠিন। আর 35 বছর বয়সে একজন মানুষের শরীরে প্রতিদিন যে পরিমাণ কোষ নষ্ট হয়, সেই পরিমাণ কোষ তৈরি হয় না। সেই পরিমাণ এভারেজ একজন মানুষের শরীরে যদি প্রতিদিন কোষ নষ্ট হয়, মানে আপনার সেখানে 100টা, বডি তৈরি করতে পারে 55টা। কত বছর বয়সে? 35 বছর বয়সে।
যদি 50 বছর বয়স হয় তাহলে বডির যদি 100টা কোষ নষ্ট হয় বডি তৈরি করতে পারে 50টা আর 50টা পারে না। যদি 65 ইয়ার্স ওল্ড হয় একজন মানুষ তাহলে তার বডির যদি 100টা কোষ নষ্ট হয় বডি তৈরি করতে পারে 15টা। কতটা? 15টা। আর বাকি 85টা পারে না। তার মানে 65 বছর বয়স হলে আপনার প্রতিদিন যদি 100টা কোষ নষ্ট হয় অর্থাৎ আপনি সেখানে 15% আপনি কভার করতে পারেন, 85% আপনি পারেন না। এখন তার মানে কি আপনি দেখেন একজন মানুষ যদি 70 বছর বাঁচে ওই 65 বছর থেকে 70 এই 5 বছরে সে যত টাকার ঔষধ খায় লাইফের 65 বছরে এত টাকার ঔষধ খায় না, রাইট অর রং? রাইট। সো আপনার কাজ হচ্ছে যে আপনি আপনার শরীরের এই যে রিবিল্ডিং নতুন করে কোষ তৈরি হওয়ার ক্ষমতা এটাকে যদি অব্যাহত রাখেন তাহলে তো আপনি ভালো থাকবেন, ঠিক কি না? আপনি সবসময় ভালো থাকবেন। এবং সেই নতুন কোষ তৈরি করার ক্ষমতা বডিকে কে বাড়াবে? নোভেরাস প্লাস বাড়াবে, ডেফিনেটলি। তাহলে আপনার শরীরের কোষ ধ্বংস হওয়া এবং নতুন কোষ সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে হবে। তো আপনার শরীরের কোষ ধ্বংস হওয়াকে যদি কমিয়ে আনতে পারে, কোষ তো নানা কারণে নষ্ট হয় আমি দেখিয়েছি, তাই না? হ্যালো, বাতাস, পানি, শাক সবজি, ফলমূল প্রত্যেকটা জায়গায় এখন দূষণ রয়েছে, রাইট? তো সেগুলো আপনার কোষকে ড্যামেজ করছে। তো আপনি একে যদি কমিয়ে আনতে পারেন, যদি আপনি শরীরের নতুন কোষ স্টেম কোষ সৃষ্টি করতে পারেন, মানে আপনার শরীরে আমার শরীরে প্রতি মুহূর্তে আপনারা জানেন প্রতি মুহূর্তে আমাদের প্রায় 20 লক্ষ রেড ব্লাড সেল ড্যামেজ হয়। কত? 20 প্রতি সেকেন্ডে। এবং প্রতি সেকেন্ডে 20 থেকে 24 লাখ আবার তৈরি হয়। সো আপনার ধ্বংস এবং সৃষ্টি হওয়ার মাঝে যদি ব্যালেন্স না থাকে তো আপনি অবশ্যই শর্টে পড়বেন, রাইট? সো আপনার নতুন কোষ লাগে, স্টেম কোষ, সেখান থেকে কিন্তু নতুন কোষ সৃষ্টি হয়। স্টেম কোষ মানে মাতৃকোষ। হ্যালো, কি কোষ? মাতৃকোষ। অর্থাৎ আপনার ফার্নিচার দরকার, আমি আপনাকে গাছ কেটে দিলাম, এখন আপনি ইচ্ছামতো ফার্নিচার বানান, রাইট? এই গাছ কেটে দেওয়া, এই গাছের গুড়ি, এটাই হচ্ছে স্টেম কোষ। সো আপনার বডিতে স্টেম কোষ যখন হবে, বডি তার প্রয়োজনে নার্ভ সেল বানাতে পারে, হৃৎপিণ্ডের কোষ বানাতে পারে, চামড়ার কোষ বানাতে পারে, যে কলিজার কোষ বানাতে পারে, ফুসফুসের কোষ বানাতে পারে, যেটা দরকার সে বানিয়ে নেবে। বাট বডি শুধু তৈরি করে দেবে স্টেম সেল, মাতৃকোষ তৈরি করে দেবে। বুঝতে পেরেছেন? তো এই মাতৃকোষ উৎপাদন যদি আপনি স্বাভাবিক রাখতে পারেন তাহলে আপনার প্রয়োজনীয় কোষ আপনার বডি তৈরি করতে পারবে, রাইট? তার মানে আপনাকে ক্ষতি কমিয়ে আনতে হবে, ধ্বংস কমিয়ে আনতে হবে, নতুন কোষ তৈরি করতে হবে, রাইট? এবং যদি কোনোটা ক্ষতিগ্রস্ত হয় তাকে মেরামত করতে হবে, যেটা একটু ক্ষতি হয়েছে সাথে সাথে তাকে মেরামত করে। বডি কিন্তু প্রতি মুহূর্তে কোষ যেগুলো ক্ষতিগ্রস্ত এগুলোকে মেরামত করে, আর যেটা একবারে নষ্ট হয়ে গেছে সেটা তো বাতিল, নতুন কোষ লাগে, রাইট? সো এই পুরো প্রক্রিয়া যদি আপনার স্বাভাবিকভাবে চলে আপনি সব সময় সুস্থ থাকবেন, আপনার কোনো ডাক্তার লাগবে না, রাইট? এবং এই পুরো প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে বেস্ট ন্যাচারাল সাপোর্ট হচ্ছে নোভেরাস প্লাস। বুঝা গেল? আপনার সুস্থ, এখন আমি যে বললাম নোভেরাস প্লাস, সেটা তো আমাকে প্রমাণ করে দিতে হবে নাকি? এবং সেই প্রমাণে আমি যাব। তো আমরা প্রথমে বুঝলাম যে আমাদের সুস্থতার যা কিছু আমাদের বডিতেই বিদ্যমান এবং এই ক্ষমতাকে স্বাভাবিক রাখতে ন্যাচারাল উপাদান দরকার, কারণ আমরা ন্যাচারাল। এখানে কি কেউ আছেন কেমিক্যাল উপাদান দিয়ে তৈরি? কেউ নাই। ওকে, সো উই আর ন্যাচারাল। সো আমাদের এই ন্যাচারাল বডিকে ন্যাচারালি রিবিল্ড করা, প্রটেক্ট করা এবং মেরামত করা, যে এই কাজগুলো আমরা করব কিভাবে একটু দেখি। আমরা একটু সেই জায়গাগুলো যাই এবং নোভেরাসের এই সুপার প্রোডাক্ট কিভাবে কাজ করে আমি এগুলো নিয়ে এখন ডিটেইল করব। আশা করি আমাদের সুস্থতার মূল মন্ত্র আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? এইটুকু সবাই বুঝতে পেরেছেন এই কথাটা? এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে নোভেরাসের এই সুপার ন্যাচারাল প্রোডাক্ট আপনাদের সুস্থতা এবং আপনাদের সবার সুস্থতার জন্য এক মানে অমৃত সুধা হিসাবে কাজ করবে, রাইট? হ্যালো, তো এটাই এইটুকুই বোঝা দরকার এবং এইটুকু বুঝলেই সবকিছু আপনাদের ক্লিয়ার হবে। আমি আজকে আপনাদের সামনে নোভেরাসের 3টা সুপার প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সো নোভেরাস প্লাস, নোভেরাস স্ট্রিম এবং নোভেরাস নু কফি, ঠিক আছে?
এই তিনটা নিয়েই আমি আজকে বিস্তারিত কথা বলবো। ঋতু মাইক্রোফোন নিয়ে আসেন, বরং ওটাই ভালো। ওকে, Noveras Plus is a flagship product. Okay, so Noveras Plus যে কিভাবে আমাদের এই তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, কোন তিনটা জিনিস দরকার কেউ বলতে পারবেন আমাকে? এখানে একজন বলতে পারবেন যে সুস্বাস্থ্যের জন্য তিনটা জিনিস দরকার? ইয়েস প্লিজ, আপনার নামটা? নাজমুল আবেদিন। জি, আপনি যেটা বললেন যেটা সেটা হচ্ছে বডি যে সেল ড্যামেজ হয়ে যাচ্ছে এবং আবার যে নতুন করে সেল রিজেনারেট হচ্ছে, এটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, ওকে। তিনটা জিনিস সুস্বাস্থ্যের জন্য দরকার, সেই তিনটার একটা একটা করে বলেন। হ্যাঁ, একটা হচ্ছে সেল যেটা ড্যামেজ হচ্ছে তাকে রিপেয়ার করতে হবে। সেটা রিপেয়ার করতে হবে। ওকে, ফাইন। নতুন করে আবার সেল তৈরি করতে হবে। রিজেনারেট করতে হবে। আর হলো নষ্ট না হয় তাকে প্রোটেক্ট করতে হবে, রাইট? এই তিনটা জিনিস দরকার। আপনার যা আছে তা যেন বেশি নষ্ট না হয়, নাম্বার 1। যেটা নষ্ট হয়েছে তাকে যেন মেরামত করতে পারি, নাম্বার 2। নাম্বার 3, যা একেবারে গেছে তার জায়গায় আরেকটা নতুন যেন তৈরি করতে পারি। ক্লিয়ার? সো আমার এই তিনটে জিনিস কে করবে? আমার বডি করবে, কারণ বডিকে এই করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওই ডিএনএ এর মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো ডিএনএ কিন্তু যদি নষ্ট হয় এবং ডিএনএ নষ্ট হয়ে যদি নষ্ট ডিএনএ আরেকটা নষ্ট কোষ তৈরি করে, সেটা আপনার জন্য কিন্তু বিপজ্জনক। বুঝতে পেরেছেন? সেটা আপনার নিওপ্লাস্টিক কোষ বা ক্যান্সার কোষ হবে। ওকে, কারণ স্যার আপনাকে নোট লিখে দিছে, সেটা যদি আপনি কাটাকাটি করে ফটোকপি করেন, স্যারের নোটটাই লেখা আসবে না, আপনার কাটাকাটি সহ আসবে, রাইট? তখন ওই নোট আর স্যারের নোট থাকবে না, এটা আপনার কাটাকাটি নোট হয়ে যাবে। ঠিক তেমনি আপনার কোষ যদি ডিএনএ যদি ড্যামেজ হয়, ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এবং সে যদি তখন কপি করতে থাকে, তখন যে কোষটা হবে নিওপ্লাস্টিক বা ক্যান্সার কোষ, এবং সে তখন আপনার শরীরের ইন্টারনাল সিস্টেমের সব কমান্ড ভায়োলেট করবে। সে কোনো কমান্ড ফলো করবে না এবং সে আপনার শরীরের মধ্যে তার মতো খারাপ কোষ দিয়ে বোঝাই করবে এবং আপনি তখন গন, রাইট? তাহলে এই জায়গাটায় আমাদের জন্য যে দরকার, তাহলে আমাদের সেই কাজে নোভেরাস প্লাস কিভাবে হেল্প করবে এবং নোভেরাস প্লাসের ইনগ্রেডিয়েন্ট কিভাবে হেল্প করবে আমরা একটু দেখি। ন্যাচারাল কি ইনগ্রেডিয়েন্ট আছে নোভেরাস প্লাস? গ্রেপ সিডস এক্সট্রাক্ট আছে, গ্রেপ আঙ্গুর এর বীজের নির্যাস এবং আঙ্গুরের খোসা যে আছে তার নির্যাস আছে। ওকে, সো গ্রেপ সিড এক্সট্রাক্ট, ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট, ব্ল্যাক কিউমিন কালো জিরার নির্যাস, রাইট? এবং আপনি একটু আগে জেনেছেন যে পৃথিবীতে কালো জিরার নির্যাস এবং কালো জিরার ওয়েল মার্কেটিং এর পৃথিবীর রিনাউন্ড কোম্পানির মধ্যে একটা হচ্ছে নোভেরাস, রাইট? কোম্পানি। ওকে, সো এখানে ইনগ্রেডিয়েন্টস ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্ট আছে, এর মধ্যে কি আছে? বেদানা। ওকে, পমিগ্রেনেট, ইয়েস। এরপরে আছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, এরপরে আছে ব্লুবেরি, অ্যাসাইবেরি, ব্ল্যাক কারেন্ট, গোজি এবং গ্রিন টি এক্সট্রাক্ট, ইয়েস, এবং ননি এক্সট্রাক্ট, কারকিউমিন, হলুদের নির্যাস এবং ম্যাঙ্গোস্ট্রিন এক্সট্রাক্ট। সো এগুলোর নির্যাস দিয়ে, কিন্তু নির্যাস তো বুঝেন, এক্সট্রাক্ট, ইয়েস, ইংরেজিতে হচ্ছে এক্সট্রাক্ট। নির্যাস হচ্ছে পাতন করে যে রসটা নেওয়া হয়, এর মূল অংশটা, ঠিক আছে? সো হ্যাঁ, এই এক্সট্রাক্টটা, নির্যাসটা, হ্যাঁ, সো কোর জিনিসটা, মূল জিনিসটা, সার অংশটা এখান থেকে নেওয়া হয় এবং সেটা নিয়েই কিন্তু নোভেরাস প্লাস তৈরি করা হয়েছে। এবং নোভেরাস প্লাস পৃথিবীর বেস্ট ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের সুস্থতার দিকে নোভেরাস প্লাসের এই অনন্য উপাদানের সংমিশ্রণ কিভাবে আপনার প্রয়োজনীয় জায়গায় আপনাকে যেতে সাহায্য করবে। আপনার প্রয়োজন তিনটা: সেল নষ্ট হবে না, সেল নতুন সেল তৈরি হবে এবং সেল নষ্ট হলে তাকে মেরামত করবে। এই তিনটা জিনিস দরকার। তো এই তিনটি জিনিস যদি আপনাকে পূরণ করতে পারে, কাজে সহায়তা করে নোভেরাস প্লাস, এবং তার এই সহায়তা যে করে তার যদি ডকুমেন্টেশন থাকে, তাহলে তো আপনার বিশ্বাস করতে একটু দ্বিধা নেই, নাকি? ওকে, আমি সেই জায়গায় যাচ্ছি কিভাবে করছে। এবং এটা ওয়ার্ল্ড বেস্ট ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট টু প্রোটেক্ট ইউ ফ্রম সেলুলার ড্যামেজ
by oxidative stress বা ড্যামেজ, রাইট? এখন পৃথিবীর বেস্ট ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, সরি, তো পৃথিবীর বেস্ট ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এখানে কিন্তু একটা কথা বলেছি অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ড্যামেজ। এই দুটো শব্দ হয়তো আপনারা অনেকেই ক্লিয়ারলি জানেন না, দুটো বিষয় জানা দরকার। একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যারা কেমিস্ট্রি পড়েছেন, অক্সিডেশন পড়েছেন, জারণ বিজারণ পড়েছেন সবাই, রাইট? কেমিস্ট্রি যারা পড়েছেন, রসায়ন, আর বাংলায় যারা একেবারেই হয়তো কেমিস্ট্রি পড়েন না, বাট এটুকু জানেন জারণ মানে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সহজ কথা, রাইট? ওকে, সো অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মানে কি? বিরুদ্ধে। আমরা বলবো আমার অ্যান্টি পার্টি, বলি না? ও আমার অ্যান্টি পার্টি মানে বিরুদ্ধ পার্টি। ইলেকশনের সময় বলে না যে সে আমার অ্যান্টি পার্টি, মানে বিরুদ্ধ পার্টি, বিরোধী পার্টি, বিরোধী দল। সো অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিডেশন, নষ্ট হওয়ার বিরুদ্ধে যে আপনাকে সাহায্য করবে সে হচ্ছে কে? তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার আমার শরীরের কোষ নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট আমার দরকার, রাইট অর রং? আমি পাচ্ছি পৃথিবীর বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট দুই ফর্মে থাকে, কেমিক্যাল ফর্ম, ন্যাচারাল ফর্ম। ফার্মেসিতে গিয়ে ভিটামিন সি খান, রাইট? ভিটামিন সি যেটা খান, ভিটামিন সি ট্যাবলেট, এটা অ্যান্টিঅক্সিডেন্ট। সেই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের চেয়ে 8000 গুণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কোনটা? নোভেলাস প্লাস। यस, কত গুণ? 8000 গুণ শক্তিশালী, রাইট? সো সেই ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আপনার এখানে রয়েছে। এবং সেকেন্ড হচ্ছে সে কি করছে? সেলুলার ড্যামেজ মানে কোষ নষ্ট হয় আমাদের যে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজের কারণে। দেখেন আমরা জানি যে কোষ নষ্ট হয়, রাইট? কোষ নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে অক্সিডেটিভ ড্যামেজ বা অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস কথাটা যদি বুঝেন তাহলে আপনারা এই কথাটাও বুঝতে পারবেন। আমি বোঝানোর উদাহরণ দিব। অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো? না, বাঁচবো না। কিন্তু অক্সিজেন যে আমাদের শরীরের ক্ষতি করে এটা কি জানেন কেউ? না, জানেন না। অক্সিজেনও ক্ষতি করে। ক্ষতিটা কি রকম? অক্সিজেনের বাই প্রোডাক্ট যখন বেশি হয়, আগুন ছাড়া কেউ রান্না করতে পারেন না, ঠিক আছে? আগুন দরকার। কিন্তু আগুন যদি চুলোর বাইরে গিয়ে আপনার ঘরে লাগে তাহলে ঘর পুড়ে যাবে, তখন আগুন আপনার জন্য ক্ষতিকর, রাইট? তেমনি অক্সিজেন ছাড়া আপনি বাঁচবেন না, কিন্তু অক্সিজেনের বাই প্রোডাক্ট, উপজাত পণ্য যখন বেশি তৈরি হবে তখন সেটা আপনার মরণের কারণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই অবস্থাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। অর্থাৎ আপনি রাস্তায় বেরোলে ধরেন আপনার ধাক্কা ধাক্কি লাগবে, মানুষের মধ্যে যখন চলবেন একটু ধাক্কা লাগবে না? পাবলিক বাসে ট্রেনে যখন চলবেন একটু ধাক্কা তো লাগবে। এখন একটু ধাক্কা লাগলেই যদি আপনি শুয়ে পড়েন তা আপনি আর বাঁচতে পারবেন না, নাকি? হ্যাঁ, সো আমাদের বডির ধরেন এই ধাক্কা সহ্য করার একটা ক্ষমতা আছে। ধরেন প্রতিদিন আপনি 100 লোকের ধাক্কা হজম করতে পারবেন, এটা হচ্ছে ধাক্কা সহ্য করার ক্ষমতা, স্ট্রেস মোকাবেলা করার ক্ষমতা আপনার বডি। যদি 10,000 লোক ধাক্কা দেয় আপনি আর রাস্তায় পরের দিন বেরোতে পারবেন না, রাইট? দ্যাট ইজ ওই ধাক্কার অতিরিক্ত যে ধকল সেটা আপনি কুপকার হয়ে যাবে। তেমনি অক্সিজেনের বাই প্রোডাক্ট যখন আমাদের শরীরের সহ্য করার ক্ষমতার চেয়ে বেশি ক্ষতিকর তৈরি হয়, সেই অবস্থাকে বলা হয় অক্সিডেটিভ ড্যামেজ বা অক্সিডেটিভ স্ট্রেস। বুঝতে পেরেছেন? যে অবস্থায় এখন আমরা রয়েছি, আমরা প্রচুর অক্সিডেটিভ স্ট্রেসে রয়েছি, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় ঝামেলা রয়েছে, বাতাস, পানি, শাক সবজি, ফলমূল, মাছ, মাংস, রাইট? তাহলে আমরা হিউজ অক্সিডেটিভ স্ট্রেসে আছি। তো অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে প্রোটেকশনের জন্য পৃথিবীর বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এই যে দেখেন, দ্যাট ইজ অক্সিডেশন মানে লোহা বাইরে থাকলে মরিচা পড়বে,
ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইড হয়ে যাবে, রাইট? যারা কেমিস্ট্রি পড়েছে। সো এটা যখন রং থাকবে, ইলেকট্রোপ্লেটিং থাকবে, তখন কিন্তু সে নষ্ট হবে না। দ্যাট ইজ এই ইলেকট্রোপ্লেটিং বাই রংটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক তেমনি যদি আপনার সেল ড্যামেজ হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি রোগাক্রান্ত হবেন। এবং অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু আমাদেরকে প্রতিদিন মোর দেন 60 ডিজিজ আমাদের তৈরি করে, রাইট? অক্সিডেটিভ স্ট্রেস যে কথাটা আমি একটু আগে বলেছি, এটা অনেকে আমি উদাহরণ দিয়ে বুঝাই এরকম যে আগুন জ্বলতে অক্সিজেন লাগে এবং তাপ তৈরি হয়, তাপ যখন তৈরি হয় ধোঁয়া তৈরি হয়, আমরা যখন রান্না করি তখন ধোঁয়া তৈরি হয়। তো রান্নাঘরের ধোঁয়া যদি বেরোতে না পারে, ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মারা যাবে, রাইট? এটাই হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসের উদাহরণ। মানে আমি একটা রূপক অর্থে দেখিয়েছি। আমাদের কোষ যখন এনার্জি তৈরি করে মাইটোকন্ড্রিয়া অক্সিজেন নিয়ে, তখন এই ফ্রি রেডিকেল তৈরি হয়। আর এই ফ্রি রেডিকেল যখন আমাদের শরীরে বেশি হয় তখন আমাদের কোষকে নষ্ট করে ফেলে। এইটার পরিমাণ যখন বেশি হয় সহ্য করার চেয়ে, সেটাকেই বলা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। কিন্তু এটা তো তৈরি হবেই, কারণ আপনার শক্তি তৈরি করতে গেলে আপনি রান্না করলে ধোঁয়া হবে। এখন রান্নাঘরে ভেন্টিলেটর রাখাটা আপনার দায়িত্ব, রাইট? ধোঁয়া যদি বেশি হয়, বেশি ভেন্টিলেটর রাখবেন, দরকার হলে দরজা জানলা সব খুলে দেবেন, ঠিক কি না? তেমনি আমাদের যখন এরকম ফ্রি রেডিকেল বেশি হবে, সেল ড্যামেজ বেশি হবে, আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। আমরা তো সেই অবস্থায় আছি নাকি? যে কারণে নরমাল খাবারে আমার আর কাজ হচ্ছে না, নরমাল ভেন্টিলেটরে আর কাজ হচ্ছে না, এখন দরজা জানলা খোলার ব্যবস্থা করতে হবে, রাইট? সেই ব্যবস্থাটাই হচ্ছে নোভেরাস প্লাস। ক্লিয়ার? ওকে। সেই জায়গায় আমরা দেখেন, আমাদের যদি এটা না করি তাহলে আমাদের শরীরে 60-এরও বেশি ডিজিজ হতে পারে। কি ডিজিজ? আমাদের হার্ট ডিজিজ হতে পারে, আমাদের কিডনি ডিজিজ হতে পারে, আমাদের ফুসফুসের অ্যাজমা হতে পারে, ক্যান্সার হতে পারে, সিওপিডি হতে পারে, আমাদের রক্তনালীর রোগ হতে পারে, হাই ব্লাড প্রেশার, রক্তনালী, কোলেস্টেরল জমে যাওয়া, আমাদের ব্রেইনের প্রবলেম হতে পারে, ব্রেইন ক্যান্সার, ব্রেইন সেল ড্যামেজ, আমাদের ডায়াবেটিস হতে পারে, আমাদের জয়েন্ট প্রবলেম হতে পারে, আমাদের চামড়ার প্রবলেম হতে পারে, আমাদের হজমের আইবিএস হতে পারে, কনস্টিপেশন হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, হ্যাঁ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এরকম হাজারো ডিজিজ আপনার হতে পারে। কি কারণে? ফ্রি রেডিকেল বেশি হলে বা অক্সিডেটিভ স্ট্রেস পড়লে, রাইট? এবং সেই জায়গা থেকে আপনাকে সর্বোচ্চ প্রোটেকশন দেবে কে? এবং আরো আমি উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে দেখেন, লোহায় মরিচা পড়ে, রং দিয়ে আমরা মরিচা রোধ করি, ঠিক আমাদের বডিতেও কিন্তু সেল ড্যামেজ হয়, ঠিক আছে? আমরা লোহার মরিচা রোধ করার জন্য রং দেই অথবা ইলেকট্রোপ্লেটিং করি, রাইট? রং আমাদের বেশি দিন কিন্তু মরিচা থেকে রোধ করে না, বাট ইলেকট্রোপ্লেটিং দীর্ঘদিন রাখে মরিচা রোধই না। এটা অনেক দিন রাখে না। এটা রং যদি 6-7 বছর রাখে, এটা 50-60 বছর রাখে, ঠিক কি না? ঠিক তেমনি আমাদের সেল ড্যামেজের হাত থেকে আপনি নরমাল হয়তো অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন, সেটা আপনাকে বেশি প্রোটেকশন দেবে না, আপনাকে সর্বোচ্চ প্রোটেকশন দিবে হচ্ছে কে দিবে? এখন আমি বলেছি যে আমার সেল বা কোষ ড্যামেজকে রক্ষা করা, সর্বোচ্চ প্রোটেকশন দেওয়া। একটা হচ্ছে তাহলে আমার কোষ ধ্বংস কমে যাবে, সুস্থতার 3টা শর্তের একটা শর্ত, রাইট? তাহলে এটাকে আমি যদি কমাতে পারি তাহলে আমি ভালো থাকতে পারবো। তো নোভেরাস প্লাস আমাকে কোষ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করছে। আমি এটা মেনে নিতে পেরেছি সবাই? হ্যালো, সবাই মেনে নিয়েছেন? একমত সবাই? ওকে। এখন আমার দরকার নতুন কোষ তৈরিতে আমাকে নোভেরাস প্লাস হেল্প করে কিনা, এটা জানা দরকার, তাই না? নতুন কোষ তৈরি হয় কি দিয়ে? আমাদের স্টেম কোষ বা মাতৃ কোষ দরকার হয়, রাইট? সো স্টেম কোষ হচ্ছে এই স্টেম সেল থাকে। স্টেম কোষ যদি থাকে, আপনার যদি হৃৎপিণ্ডের কোষ দরকার, রক্তের কোষ দরকার, লিভারের কোষ দরকার, স্নায়ু কোষ দরকার, যা দরকার আপনার বডি তৈরি করতে পারবে। এখন এই স্টেম কোষ তৈরি করার জন্য আপনার কি দরকার? দেখেন, কিছু উপাদান আছে ন্যাচারালি, যেমন আপনার ব্লুবেরি আছে, আপনার গোজি আছে, আপনার গ্রিন টি আছে, পমিগ্রেনেট আছে, এগুলোর যে এক্সট্রাক্ট নির্যাস, সেগুলো কি করে? আমাদের স্টেম সেল তৈরিতে সহায়তা করে। কি করে? স্টেম সেল তৈরিতে সহায়তা করে। এই উপাদানগুলো কি নোভেরাস প্লাসের মধ্যে আছে না? আছে। তাহলে নোভেরাস প্লাস আপনাকে নতুন কোষ বা স্টেম কোষ উৎপাদনে সহায়তা করে, এটা প্রমাণিত? হ্যালো, প্রমাণিত? 50% বলছি ইয়েস। হ্যালো, প্রমাণিত? গুড।
তাহলে আপনার নতুন কোষ দরকার, সেটা নোভেরাস প্লাস আপনাকে দিচ্ছে। কোষ ড্যামেজের হাত থেকে সে আপনাকে প্রোটেক্ট করছে এবং আপনাকে রিপেয়ারও করতে সহায়তা করছে, তাই না? তো আপনার স্টেম সেল যেহেতু থেকে যা যা দরকার সেগুলো আপনাকে কালেক্ট করছে, দিচ্ছে। সো আপনাকে ডিফেন্ড করা, এই যে সেলকে প্রোটেক্ট করা এবং সেল মেরামত করা। দেখেন নোভেরাস প্লাসের যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার, যে আমি একটু পরে দেখাবো যে কত পাওয়ারফুল এটার মানে ওরা ভ্যালু এবং ক্যাপি টেস্ট রেজাল্ট যেটা, সেটা দেখলে বুঝতে পারবেন এটা কত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সো এটা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের ডিএনএ এর মধ্যে গিয়ে, আমাদের কোষের মধ্যে একবারে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে ডিএনএ কে প্রোটেক্ট করে, যে কারণে এটা প্রোটেক্ট করতে হবে এবং এটা আপনি রিপেয়ার করতে পারে, ডিএনএ রিপেয়ারে আপনাকে হেল্প করতে পারে। সুতরাং রিপেয়ার এবং ক্ষতি হওয়ার হাত থেকে দুটো কাজে আপনাকে হেল্প করছে। এবং সেকেন্ড হচ্ছে আপনার নতুন কোষ তৈরি করা। সো আপনার তিনটা জিনিস দরকার ছিল, প্রোটেক্ট করা, ধ্বংস রোধ করা এবং নতুন কোষ তৈরি করা। তিনটা আমি পেয়েছি? হ্যালো, পেয়েছি? সুতরাং আমার তিনটা রিকোয়ারমেন্টে কিন্তু আমাকে ফুলফিল করছে সুস্থতার। কে করছে? কে করছে? প্রমাণিত, রাইট? সো দিস ইজ প্রুফ। এখন এটা যে করে তার সপক্ষে যে যুক্তি এবং সপক্ষের যে বিভিন্ন দলিলাদি আছে যেগুলো আপনাদের বিশ্বাসের ভিত্তিকে আরো শক্তিশালী করবে, আমি সেই জায়গাগুলো একটু নিয়ে যাচ্ছি। এটা যে হাইয়েস্ট প্রোটেকশন দিচ্ছে, একটা হচ্ছে এই জায়গাটা একটু সবাই এখানে টেকনিক্যাল হলেও এটা বুঝবেন সহজে, আমি একটু এক্সপ্লেইন করব মনোযোগ দিয়ে। এখন আমি বলছি যে নোভেরাস প্লাস আমাকে কোষ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে, এটা কি আমার মন গড়া কথা? আমার মন করার কথা না, এটা কোন জীবন্ত তাজা কোষকে কোন অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেক্ট করতে পারে কিনা, সুরক্ষা দিতে পারে কিনা, তা প্রমাণ করার জন্য পৃথিবীতে টেস্ট আছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার আপনারা? বন্দুকের গুলি যে মারে এটা বোঝায় গুলি করার পরে না আপনি প্রমাণ পাবেন, রাইট? এবং এটা সার্টিফাই করবে যারা, তাদের সার্টিফিকেট দেখে না বুঝবে, ঠিক আছে? সো এটা বোঝার একমাত্র পরীক্ষা হচ্ছে ক্যাপ ই টেস্ট। ক্যাপ ই টেস্ট মানে সেল বেসড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন ইন ইরাইথ্রোসাইট, সংক্ষেপে ক্যাপ ই টেস্ট। ডক্টর গিটি জেনসন আমেরিকার, যিনি এই টেস্টটা নরমালি আমেরিকায় বেশি হয়, এই টেস্টটা করে থাকে। সো এই টেস্টের মাধ্যমে জীবন্ত কোষকে মানে ফ্রি রেডিক্যালের মধ্যে ফেলে দাও। ফ্রি রেডিক্যালের মধ্যে এখন আমি উদাহরণটা এভাবে দেই যে আমি বললাম যে আমি একটা লাইফ জ্যাকেট বানিয়েছি, এটা যদি পরে আগুনে ঝাঁপ দেন আপনার শরীরের একটা লোমও পুড়বে না, ঠিক আছে? লাইফ সেভিং জ্যাকেট। তো ওই জ্যাকেট যে কাজ করে আপনার শরীরকে আগুনের হাত থেকে রক্ষা করবে, এটা আমি মুখে বললেই কি কাজ হবে? এটা যদি ফায়ার ব্রিগেডের যে চিফ তিনি যদি সার্টিফাই করেন, হ্যাঁ মিস্টার কাফি যে জ্যাকেট বানিয়েছে এটা পরে আগুনে ঝাঁপ দিলে একটা শরীরের লোমও পুড়বে না, তখন আপনারা কিন্তু সবাই কিনবেন, রাজি থাকবেন, রাইট? তেমনি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা জীবন্ত কোষকে রক্ষা করে সেই টেস্টের নাম হচ্ছে ক্যাপি টেস্ট। এবং এই টেস্টের স্কোর যদি 25 হয় তাহলে বলা হয় যে ওই অ্যান্টিঅক্সিডেন্ট একটা জীবন্ত কোষকে 100% প্রোটেকশন দিতে পারে। কত পার্সেন্ট? 100%। সেই টেস্ট অনুযায়ী নোভেরাস প্লাসের ক্যাপি টেস্টের স্কোর হচ্ছে 48। কত? 48। তাহলে আপনার প্রোটেকশন লেভেল যা দরকার তার অলমোস্ট দ্বিগুণ পরিমাণ পাচ্ছেন নোভেরাস প্লাসে। সুতরাং প্রমাণিত যে নোভেরাস প্লাসে ডেফিনেটলি সেল প্রোটেক্ট করে, রাইট? তাহলে সুস্থতার প্রথম পরীক্ষায় পাস। ক্লিয়ার? শুধু পাস না, মানে গোল্ডেন জিপিএ, রাইট? কারণ আপনার দরকার 25, আপনি আছে কত? 48। তাহলে আপনি নোভেরাস গোল্ডেন জিপিএ পেয়েছে, রাইট? নরমাল জিপিএ না, গোল্ডেন। ওকে ওকে, এরপরে আসেন ওরাক ভ্যালু, যেটা অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি। ওই যে অক্সিজেন রেডিক্যাল মানে অক্সিজেনের বাই প্রোডাক্ট, ফ্রি রেডিক্যাল যেটা বললাম, রাইট? অক্সিজেনের কারণে, হ্যাঁ, সুপার অক্সাইড অ্যানিয়ন যেটা বলা হয়, অক্সিজেনের যে রেডিক্যাল, তো সেটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা বা নিষ্ক্রিয় করার ক্ষমতা, সহজ কথা তাকে নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতা, সেটা একটা অ্যান্টিঅক্সিডেন্টের। যদি আপনি প্রতিদিন 10,000 ইউনিট আপনি
নিতে পারেন খান, তাহলে আপনার বডি ঠিক থাকার জন্য এনাফ কত 10,000 ইউনিট। বাট আপনি যখন নোভেরাস প্লাস খাবেন সেখান থেকে আপনি পাবেন হচ্ছে 18,000 ইউনিট। সো আপনার প্রয়োজনের অলমোস্ট দ্বিগুণ আপনি পাচ্ছেন। সো আবার আরেক পরীক্ষায় আপনি গোল্ডেন এ প্লাস, রাইট? यस, সে যে আপনাকে কোষ নষ্ট থেকে প্রোটেক্ট করে সেটা প্রমাণিত, রাইট? তো দুটো এই সুপার টেস্ট যারা জানে, যারা টেকনিক্যাল পারসন, তারা কিন্তু এই জায়গাতে আর কোনো কোশ্চেন করবে না, ঠিক আছে? ওকে, এরপরে এটা ইউএসডিএ বা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে অর্গানিক সার্টিফাইড। প্রোডাক্টটা টোটালি অর্গানিক, মানে টোটালি প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদন, সংরক্ষণ এবং তৈরি করা পুরো প্রক্রিয়া ফলো করা হয়েছে, যে কারণে আমেরিকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটাকে অর্গানিক পণ্য হিসাবে সার্টিফাই করা হয়েছে, জিএমপি সার্টিফাইড, হ্যাশপ সার্টিফাইড এবং হালাল। এটা এর মধ্যে কি হারাম কিছু আছে? নো, পুরো এটা হালাল প্রোডাক্ট হিসেবে সত্যায়িত। সো প্রত্যেকটা আপনার মানদণ্ডে এটা হাইয়েস্ট র্যাঙ্কে আছে, রাইট? তো আমি যে শুরুতে বলেছিলাম পৃথিবীর বেস্ট ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট নোভেরাস প্লাস, আমি কি রাইট বলেছি? রাইট, রাইট। সো নোভেরাস প্লাস আমাদের সেলুলার প্রোটেকশন দিয়ে থাকে, রাইট? সেল ড্যামেজ, এবং যে কথাটা বলেছি দেখেন, সেল এর যে মেমব্রেন আছে সেখান দিয়ে ঢুকে ডিএনএ কে প্রোটেক্ট করতে পারে। যে কোনো অ্যান্টিঅক্সিডেন্টই কিন্তু এটা পারে না। সেল কোষের যে মেমব্রেন পর্দা সেটাকে বের করে, কোষের পর্দা কিন্তু সিলেক্টিভ জিনিসকে এন্ট্রান্স দেয়, আপনি যে কোনো জিনিসকে সে ঢুকতে দিবে না, রাইট? এবং সে তার জন্য প্রয়োজনীয় যদি ফিল করে, মনে করে, তাহলে সে ঢুকতে দিচ্ছে, রাইট? ইয়েস। সো আপনার ডিএনএ কে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে, মনে করো মিন আমি এখানে বোঝাচ্ছি, তার যদি এই পারমিয়াবিলিটি থাকে তাহলে সে ঢুকতে পারে, রাইট? ওকে, এখন এখানে নোভেরাস প্লাস আপনার ইমিউনিটির জন্য একটা অন্যতম হাতিয়ার। ইমিউনিটি মানে রোগ অনাক্রমতা, বাংলায় যদি বলে, বা রোগ প্রতিরোধ ক্ষমতা। সো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়াতে যদি চিন্তা করেন তাহলে নোভেরাস প্লাসকে প্রথম চিন্তা করতে হবে, কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে কিন্তু আপনি নিজে টিকতে পারবেন, রাইট? আমি টিকতে পারবো না। সো সারা পৃথিবীতে 800 কোটি লোকের মধ্যে মাত্র 22 কোটি লোকের করোনা এফেক্টেড হয়েছে, তাই না? 22 কোটির মতো হয়েছে, ঠিক না? তো 22 কোটি লোকের, আর বাকি কিন্তু আপনার এই 7,700, মানে 7,780 না, এরকমই হয় সামথিং। তো এরকম লোকের কিন্তু এখনো এফেক্টেড হয় না, তার মানে ইমিউনিটি আছে, রাইট? রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি হাই করতে পারেন তাইলে আপনাকে বাইরে থেকে যে কেউ এসে জীবাণু অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে? কারণ জীবাণু বা ক্ষতিকর জীবাণুর কিন্তু আপনিও একটা আবাসস্থল, তার মাল্টিপ্লাই করা দরকার, তার অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। কারণ করোনা ভাইরাস তো আপনাকে আমাকে খুঁজবে এই কারণে, কারণ ওরও বংশবৃদ্ধি করে টিকে থাকা দরকার। ওর থাকার জন্য বেস্ট প্লেস হচ্ছে মানুষ। ইন্টারমিডিয়েট মিডিয়াম বা অন্তর্বর্তীকালীন মাধ্যম যেটা, তাকে ফলো করা দরকার। তাই সে না পেলে আবার সে নির্বংশ হয়ে যায়, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, যে কারণেই সে মানুষকে এফেক্ট করে এবং মানুষের বডিতে এসে মাল্টিপ্লাই করা শুরু করে। এখন তাকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার বডির ইমিউনিটিকে বাড়াতে হবে। সো ইমিউনিটি দেখেন, নরমালি আমরা দেখি করোনা ভাইরাস আমাদের কিভাবে এফেক্ট করে। করোনা ভাইরাসের যে স্পাইক, সে কি করে, ওই ভাইরাসের সে আমাদের যে ফুসফুসের যে অ্যালভিওলি আছে এখানে কি করে, এখানে এসে সে তার আরএনএটাকে ঢুকিয়ে দেয় ভেতরে, রাইট? দিয়ে তার মাল্টিপ্লাই করতে থাকে। ওই ভাইরাস নিজের কপি করতে থাকে। সো কপি করতে করতে সেখানে কি হয়, এখানে সেল ড্যামেজ হতে থাকে, এখানে মিউকাস তৈরি হতে থাকে এবং এখানে অক্সিজেন ঢোকা এবং কার্বন ডাই অক্সাইড বের হওয়া, এই প্রক্রিয়া থাকে। কারণ আমাদের বডিতে অক্সিজেন ঢোকে ফুসফুস থেকে, রেড ব্লাড সেল এখান থেকে অক্সিজেন আমাদের কোষে নিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের করে দেয়। এই প্রক্রিয়া তখন স্বাভাবিক থাকে না, তো ফুসফুস কলাপস করে, ব্যক্তিও কলাপস করে, রাইট? সো এই জায়গাটাকে এখন ইমিউনিটি যদি আপনি বাড়াতে পারেন তাহলে ভাইরাস কিন্তু আপনাকে
অ্যাটাক করতে পারবে না, আপনার শরীরে আসবে হয়তো সে মাল্টিপ্লাই করতে পারবে না, কারণ আপনার ডিফেন্সিভ সিস্টেম তাকে হিট করবে, সে সুবিধা করতে পারবে না এটাকে। ওকে, তো আমাদের বডি নরমালি যদি তিনটা লেভেল আমরা দেখি, লেভেল 1 যেখানে ব্যারিয়ার আছে, আমি একটু বলছি ইনেট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটি। যদি আমরা দেখি আমাদের যেমন নাক দিয়ে কিন্তু যে কোনো ধুলিবালিকে ফুসফুসে ঢুকতে পারে ডাইরেক্ট, পারে না, কারণ এখানে সিলিয়া আছে, এগুলোকে আটকে দেয়, রাইট? এবং আপনার চামড়া দিয়ে কিন্তু যে কোনো জিনিস ঢুকতে পারে, চামড়া তো ব্যারিয়ার হিসেবে কাজ করে, জীবাণু ঢুকতে দেয় না, দেয় না। সো এই ব্যারিয়ার, ফার্স্ট ব্যারিয়ার, এবং সেকেন্ড হচ্ছে আপনার বডির যে কোষগুলো আছে তারা ডাইরেক্ট জীবাণুকে খেয়ে ফেলে অথবা কেমিক্যাল নিঃসরণ করে, দিস ইজ সেকেন্ড ব্যারিয়ার। আর থার্ড ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে আপনার বডির অ্যান্টিবডি তৈরি হয় যখন ওই সোলজাররা তখন মারামারি করে, ঠিক আছে? যেমন ভ্যাকসিন দেওয়ার পরে কি হয়, ওই ভাইরাসটা আপনার বডিতে গিয়ে ওর কপি করা শুরু করে, ওর মতো কেউ আসতে নিলে আর ঢুকতে দেয় না। করোনা ভাইরাসের ভ্যাকসিন কি? সব ভাইরাসের ভ্যাকসিন একই, ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই, কারণ ভাইরাস নরমালি প্রকৃতিতে যখন থাকে তখন সে থাকে হলো জড় পদার্থ, বাট যখন মানুষের শরীরে আসে তখন সে জীব হয়ে যায়। জীব, ভাইরাস একমাত্র প্রাণী যেটা জীব এবং জড় উভয়ের বৈশিষ্ট্য যার মধ্যে আছে। যখন আপনি এটার সংস্পর্শে থাকে তখন সে জড় পদার্থ, যখন আপনার শরীরে আসে সে জীব হয়ে যায়, ঠিক আছে? এবং তখন সে মাল্টিপ্লাই করা শুরু করে। আপনি মারবেন কিভাবে? তার তো ব্যারিয়ার নাই, শুধু আরএনএ অথবা ডিএনএ আছে, ঠিক আছে? তো যে কারণে ভাইরাসকে মারা যায় না, ভাইরাসকে মারতে হলে তার মতো সোলজার ভেতরে দাঁড় করিয়ে রাখতে হবে। ভ্যাকসিন যখন দেওয়া হয়, এই ভাইরাসকে কপি করা হয় অথবা এর প্রোটিন নিয়ে নিয়ে বডিতে অনুরূপ কপি তৈরি করা হয়। তো সে গিয়ে কি করে, বডিতে ওর মতোই লোক, মানে ওর মতোই ভাইরাস, মানে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিজেন মানে জীবাণু, আর জীবাণুর কারণে যে প্রোটেক্টিভ দেয়াল তৈরি করে, দ্যাট ইজ অ্যান্টিবডি। ক্লিয়ার? মনে করেন বেদ হচ্ছে অ্যান্টিজেন, সারের বেদ, আর সারের বেদের বাড়ি থেকে প্রোটেকশনের জন্য আপনি যে পিঠে সালা বেঁধেছেন, এই সালাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবডি। ক্লিয়ার? মানে সারের বাড়ির কত স্পিডে দিবে ওটা বুঝে সালার মোটা বা ঘনত্ব নির্ভর করবে, রাইট? আমি বুঝানোর সুবিধার্থে বলছি। সো এই হচ্ছে অ্যান্টিজেন, অর্থাৎ ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য বডি যে প্রোটেক্টিভ ব্যবস্থা নিল, দ্যাট ইজ অ্যান্টিবডি। সো এইটা তৈরি করার জন্য আপনাকে আপনার বডির তো সেই ক্ষমতাও থাকতে হবে, এবং সেটাতে হেল্প করবে কে? কারণ সে কিন্তু নতুন সেল তৈরিতে হেল্প করবে, রাইট? ওকে, সো আপনি যদি ভ্যাকসিন নেওয়ার আগে নোভেরাস প্লাস খান এবং ভ্যাকসিন নেওয়ার পরে নোভেরাস প্লাস খান, তাহলে ভ্যাকসিন এর কাজ আপনি 100% পাবেন। বুঝতে পেরেছেন? অনেকে বলে না যে ভ্যাকসিন তো নিয়েছিলাম, তো অমুকে নিয়েছে তার হয়নি, কিন্তু আরেকজন নিয়েছে তার আবার করোনা হয়েছে, রাইট? ভ্যাকসিন তার বডিতে অ্যান্টিবডি প্রপারলি তৈরি করতে পারে না। একই মশলা দিয়ে দুইটা বিল্ডিং করবেন, মাটি যদি দুই রকম হয়, বিল্ডিং কিন্তু দুই রকম হবে প্রোটেক্টিভলি, রাইট? টিকবে না দুইটা, একটা মাটির গুণের কারণে বিল্ডিং ধসেও যেতে পারে। তেমনি বডির যদি অবস্থা ভালো না থাকে, আপনি যদি ভ্যাকসিন নেন, ওই ভ্যাকসিন আপনার কোনো কাজেই আসবে না। সুতরাং প্রথম আপনার বডিকে ঠিক করা দরকার, এবং সেই জায়গায় করার জন্য আপনাকে ভ্যাকসিনকে কার্যকরী করানোর জন্য হেল্প করবে কে? এবং নোভেরাস প্লাস আমাদের রক্তকে ডিটক্সিফাই করতে হেল্প করবে এবং ক্যান্সারের মাল্টিপ্লিকেশন বন্ধ করতে সহায়তা করবে। সো ক্যান্সারের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করে, এবং এটা যে করে, এটার মধ্যে থাইমোকুইনোন রয়েছে, যেটা কালো জিরার এক্সট্রাক্টে পাওয়া গেছে, এবং ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের যে জার্নাল আছে সেখানে কিন্তু এই কোডটা করা আছে, এটা আমার কথা, আমি দিয়ে দিয়েছি, রাইট? এবং আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ বা হৃদপিণ্ড এবং রক্তনালীকে ভালো রাখতে সহায়তা করবে, আমাদের হৃদপিণ্ডের রিদম ছন্দ স্বাভাবিক রাখতে সহায়তা করবে, কারণ হৃদপিণ্ডের রিদমের উপরে কিন্তু আপনার সুস্থতার অনেকাংশই নির্ভর করে, কারণ যার রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো সে সুস্থ মানুষ, রাইট? ওকে, এবং আপনাকে স্ট্রোক এবং ব্রেন স্ট্রোকের হাত থেকে প্রোটেকশনে হেল্প করবে, আপনাকে ডায়াবেটিসের জটিলতা থেকে, ডায়াবেটিসের কারণে যে রক্তনালী ড্যামেজ হয় এবং সেই যে জটিলতা, সেখান থেকে আপনাকে প্রোটেকশনে হেল্প করবে। নরমালি ডায়াবেটিস হলে রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায় তখন চিকন রক্তনালী ড্যামেজ হয়ে যায়,
ডায়াবেটিস এই কারণেই ডেঞ্জারাস, কারণ ডায়াবেটিস চিকন রক্তনালী নষ্ট করে ফেলে, এবং যে কারণে চিকন রক্তনালী যখন ড্যামেজ হয় তখন কিন্তু আপনার চোখ নষ্ট হয়, আপনার কিডনি নষ্ট হয়, কারণ কিডনির মধ্যে প্রায় 10 লক্ষ ছাকনি আছে, 10 থেকে 12 লাখ ছাকনি। এই ছাকনিগুলো ড্যামেজ হয়ে যায়। আপনার রক্তনালী ড্যামেজ হওয়ার কারণে নার্ভ ঠিক মতো পুষ্টি পায় না, তো আপনার নিউরোপ্যাথি হয়, নার্ভ ড্যামেজ হয়ে যায়। এবং ব্লাড ভেসেল ড্যামেজ হওয়ার কারণে পুরুষের পেনাইল এরিয়াতে, পেনিসে তো ব্লাড ভেসেল, আর তো কিছু না, তো ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয় তো পুরুষ নপুংসক হয়ে যায়, পুরুষত্বহীন হয়ে যায়, আর পুরুষের যে ক্ষমতা সেই ক্ষমতাটা থাকে না, ইরেকটাইল মানে ডিসফাংশনিং চলে আসে। তো এই জায়গায় এই যে রক্তনালী ড্যামেজ হচ্ছে ডায়াবেটিসের কারণে, এই ডায়াবেটিস রোগীর নতুন রক্তনালী তৈরির প্রক্রিয়াকে স্বাভাবিক রেখে তাকে এনজিওজেনেসিস বা রক্তনালী তৈরিতে সাহায্য করার মধ্য দিয়ে তাকে আবার স্বাভাবিক হতে সহায়তা করবে। রাইট? দিস ইজ ফ্যান্টাস্টিক, কি বলেন? Yes. সো অ্যালার্জিক রাইনাইটিস থেকে আমাদেরকে ভালো হতে সাহায্য করবে। ইভেন আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, আমবাত যাদের আছে, হাত পা জ্বালা পোড়া করে, সেগুলোর জায়গা থেকে হেল্প করবে ভালো হতে। ইভেন জয়েন্ট পেইন, যেগুলো ক্রনিক পেইন আর কি, সেগুলো থেকে ভালো হতে সহায়তা করবে। লিভার ভালো রাখতে আমাদের সহায়তা করবে, এবং আমাদের বডিকে এনার্জেটিক, স্পেশালি মাংসপেশিতে প্রচুর মাইটোকন্ড্রিয়ার যোগান দিবে, যে কারণে এনার্জি তৈরি হবে প্রচুর, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। একটু আগে বলেছি স্কিন সুন্দর করবে, কারণ চামড়ার সৌন্দর্য কিন্তু ডিপেন্ড করে চামড়ার নিচে স্টেম সেল আছে, তারা যদি তৈরি হতে পারে বেশি, তাহলে কিন্তু আপনার চামড়া সব সময় টান টানে থাকবে। টান টানে চামড়াই হচ্ছে লাবণ্যময় চামড়া, টান টানে এবং আর্দ্রতা যদি ধরে রাখতে পারে তাহলে আপনার সৌন্দর্য সবসময় থাকে, ঠিক আছে? এবং আপনাকে ব্রেস্ট ক্যান্সার থেকে প্রোটেকশনে হেল্প করবে, এবং আপনার চোখের যে ম্যাকুলার ডিজেনারেশন, চোখের যে লেন্স আছে, লেন্সটা কিন্তু আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এগুলোর কারণে কিন্তু এই লেন্স নষ্ট হতে থাকে। সো সেই ড্যামেজের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। ইভেন আমাদের গ্যাংগ্রিনের হাত থেকেও প্রোটেকশন না। গ্যাংগ্রিন আপনারা জানেন যে ডায়াবেটিস হলে দূরবর্তী অঙ্গ যেগুলো নরমালি পা, সেখানে ব্লাড সার্কুলেশন প্রপার থাকতে পারে না, যে কারণে একটা পচন ধরে যায়, যেটা গ্যাংগ্রিন আমরা বলি। এটা থেকে আমাদেরকে সাহায্য করবে প্রোটেকশনে। এবং সর্বোপরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যেটার বিশাল সাইড এফেক্ট আমাদের এখন আমরা পাচ্ছি, অর্থাৎ এই যে মোবাইল ফোন টাওয়ার, মোবাইল ফোন রেডিয়েশন এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো আছে, সেগুলো থেকে কিন্তু প্রচুর আমাদের রেডিয়েশন আসে। রেডিয়েশন মিন তেজস্ক্রিয়তা, রাইট? এবং এই তেজস্ক্রিয়তা কিন্তু আমাদের কোষগুলোকে একেবারে স্থায়ীভাবে নষ্ট করে ফেলে, এবং বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয় মোবাইল ফোন রেডিয়েশনের কারণে। বাচ্চাদের ব্রেইনের সেল ড্যামেজ হয়, এবং কারণ বাচ্চাদের ব্রেইনের খুলি কিন্তু বেশি প্রোটেক্টিভ না, যে কারণে ব্রেইন ড্যামেজটা খুব র্যাপিড হয় বাচ্চাদের। এবং মা যদি বেশি ইউজ করে তাহলে অটিস্টিক বাচ্চা জন্ম নিতে পারে, যেটা আমরা এখন অনেক দেখছি, যে মানসিক প্রতিবন্ধী বাচ্চা প্রচুর জন্ম নিচ্ছে। এবং পুরুষ যখন বেশি পরিমাণে মোবাইল ফোন ইউজ করে, নরমালি পুরুষের অন্ডকোষ থেকে তো শুক্রাণু তৈরি হয়, রাইট? টেস্টোস্টেরন হরমোনের কারণে, তো সেইটার উৎপাদন হতে ব্যাহত হয়, এবং একটা পুরুষ বাবা হতে পারে। সো মোবাইল ফোন রেডিয়েশনের যে সাইড ইফেক্ট, সেখান থেকেও আপনাকে প্রোটেকশনে সহায়তা করবে। সো দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক অ্যাক্টিভিটি অফ নোবেল ক্লাস। সো আমাদের সবারই খাওয়া উচিত নাকি? মোবাইল ফোন এখন আজকের পর থেকে একটু অনেকে ভাববে যে মোবাইল ফোন ইউজ করবো কিনা। তো মোবাইল ফোন ইউজ করেন, কোনো প্রবলেম নাই, শুধু নোবেরাস প্লাস খাবেন, রাইট? তো আপনার এটা কোনো প্রবলেম নেই। তো আপনি যদি সব ধরনের বৈরিতা থেকে নিজের কোষের প্রোটেকশন, কোষ ধ্বংস হওয়ার থেকে রক্ষা করতে চান, নতুন কোষ তৈরি করতে চান, এবং কোষ মেরামত করে পুরোপুরি সুস্থ থাকতে চান, এই প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে আপনাকে সাহায্য করবে কে? রাইট? কে? তো আমাদের সবারই খাওয়া উচিত, রাইট? এখানে আমাদের সবারই নোবেরাস খাওয়া উচিত, এবং আমাদের এখানে যারা পরিচিত আসতে পারেনি তাদেরও জানানো উচিত যে এটা খাওয়া উচিত, ঠিক আছে? এবং এটা প্রতিদিন আমরা অন্তত 30 ml করে 1 থেকে 2 বার, বাট যারা বয়স্ক আছেন তাদের 3 বার খাওয়া উচিত, ঠিক আছে? আরো বেশি বেনিফিট হবে, অ্যাট লিস্ট 2 বার সবাই খাবে, ওকে?
সো এই হচ্ছে নোভেরাস প্লাস। দেন আমি নেক্সট প্রোডাক্টে যাচ্ছি, নোভেরাস ট্রিম। ওকে, নোভেরাস প্লাস নিয়ে তো কোনো কোয়ারি নেই, আমি শেষে একবার আপনাদেরকে কোয়ারি করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। সো নোভেরাস ট্রিম, ট্রিম মানে হচ্ছে ছেটে ফেলা, ঝেড়ে ফেলা, রাইট? মানে আমাদের শরীরের অযাচিত জিনিসকে ঝেড়ে শরীরকে প্রাণবন্ত করা, হেলদি রাখার সুপার ন্যাচারাল প্রোডাক্ট হচ্ছে নোভেরাস ট্রিম। দিস ইজ দ্য মিরাকল প্রোডাক্ট ফর ফ্যাট অ্যান্ড ওবেসিটি, অতিরিক্ত মেদবহুলতা এবং বা চর্বি কমানোর জন্য বেস্ট প্রোডাক্ট। শুধু তাই না, আমাদের বডির যেগুলো বিষাক্ত উপাদান আমাদের বডিতে থাকে সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য একটা অন্যতম উপাদান হচ্ছে নোভেরাস ট্রিম। সো নোভেরাস ট্রিমের মধ্যে কি আছে দেখেন, এখানে গ্রিন কফি বিন আছে, ঠিক আছে, এখানে আছে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া, ভিগো আমলা, এখানে রয়েছে ব্ল্যাক টরেন্ট, এখানে ব্ল্যাক সিড এক্সট্রাক্ট। আমরা বলেছি যে আমাদের মূল হচ্ছে ব্ল্যাক সিড এক্সট্রাক্ট, রাইট? এবং এখানে রাসবেরি কিটোন রয়েছে, সায়ানিক পেপার রয়েছে এবং প্যানাক্স জিনসেন রয়েছে। সো এগুলোর নির্যাস থেকেই তৈরি করা হয়েছে নোভেরাস ট্রিম। সো ট্রিম আমাদেরকে কিভাবে হেল্প করবে দেখেন, আমাদের শরীরে নরমালি আমরা যারা ওবেসিটি, অতিরিক্ত চর্বি কমাতে চাই, মেদবহুলতা কমাতে চাই, তাদের ফার্স্ট টার্গেট হচ্ছে বডির চর্বিটা কমিয়ে ফেলা, রাইট? এবং সেক্ষেত্রে এটা কিভাবে হেল্প করবে, আমাদের বডিতে যখনই অতিরিক্ত চর্বি হবে, অতিরিক্ত চর্বি মানে আপনার শরীরে অতিরিক্ত টক্সিন, অতিরিক্ত চর্বি মানে টক্সিন। টক্সিন কিন্তু ল্যাটিন শব্দ, টক্সিন মানে হচ্ছে বিষ, টক্সিন মানে বিষ, বিষ। আচ্ছা, আপনি যখন আপনার চিনি দরকার, রাইট? রক্তে তো গ্লুকোজ দরকার আছে, কিন্তু গ্লুকোজ যখন মাত্রার অতিরিক্ত হয় তখন সে আপনার জন্য বিষ। আপনার কিন্তু কোলেস্টেরল দরকার, আর কোলেস্টেরল যখন মাত্রাতিরিক্ত হয় তখন সে আপনার জন্য মরণের কারণ, ঠিক কি না? সো আপনার অপ্রয়োজনীয় জিনিস যেমন আপনার শরীরের জন্য খারাপ, প্রয়োজনীয় জিনিস যখন অতিরিক্ত থাকে সে আপনার জন্য তখন খুবই খারাপ। সো আপনার শরীরে যখন চর্বি বেশি হবে তখন সে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, আপনার ক্যান্সার, আপনার গলব্লাডার স্টোন, আদার যত টাইপ 2 ডায়াবেটিস বলেন, অসংখ্য প্রবলেম, কিডনি প্রবলেম, এগুলোর জন্য দায়ী কিন্তু বাড়তি ফ্যাট। কারণ বাড়তি চর্বি কখনোই একা আপনার শরীরে জমা হয় না, বাড়তি বিষ বা টক্সিন নিয়ে সে জমা হয়। কারণ আমাদের শরীরের চর্বিকে আটকানোর জন্য, টক্সিনকে আটকানোর জন্য বডি চর্বির একটা ব্যারিয়ার তৈরি করে, চারদিকে চর্বিকে আটকায় থাকে যেন ও অন্য কোনো জায়গায় যেতে না পারে। এই জন্য আমাদের শরীরে বাড়তি চর্বি, বাড়তি ফ্যাটে, বাড়তি টক্সিন দিয়ে ভরানো থাকে। মানে আমাদের শরীরে, যার শরীরে ফ্যাট বেশি তার শরীরে টক্সিন বেশি, টক্সিন বেশি, রাইট? এবং আপনি যখনই নোভেরাস ট্রিম খাবেন, ট্রিম আপনাকে ডাইরেক্ট হেল্প করবে আপনার প্রতিদিনের খাবার থেকে অতিরিক্ত চর্বি যেন শরীরে না ঢুকতে পারে। অনেক আছে দেখবেন মোটা কিন্তু খাওয়ার লোভ সামলাতে পারে, তো তার খাবারের থেকে যেন বাড়তি ফ্যাট বা চর্বি তার বডিতে না ঢুকতে পারে, এই জন্য খাওয়ার আগে যদি নোভেরাস ট্রিম সে খায় তাহলে ওই বাড়তি চর্বি, খাবারের যে চর্বি, তাকে বাইন্ড করে, তাকে বেঁধে শরীর থেকে বের করে দেবে। কে দেবে? চর্বিকে দেখেন চারদিক দিয়ে বেঁধে ট্রিম বের করে দিচ্ছে। এই যে চর্বি, চর্বিকে কি করছে সে? বাইন্ড করছে, বেঁধে সে আপনার মলমূত্র ঘাম দিয়ে বের করে দিচ্ছে, রাইট? ওকে, এবং আপনাকে ফ্যাট থেকে ফিট করবে। এখন কিভাবে? আমাদের নরমালি শরীরে যখন অতিরিক্ত এই চর্বি কিভাবে হয়, এই প্রক্রিয়াটা একটু জানা দরকার। কেন আমরা অতিরিক্ত আমাদের বডিতে ফ্যাট জমা হয়? আসলে আমরা আমাদের খাবার খেয়ে খাবার কিন্তু এনার্জিতে কনভার্ট হয়। কিসে? এনার্জি। আপনি ভাত খান, মাছ খান, মাংস খান, তেল খান, হোয়াটএভার ইট ইজ, আপনার খাবার কিন্তু বডি কাউন্ট করে এনার্জি, ঠিক আছে? আপনি টাকা রাখেন, পয়সা রাখেন, ডলার রাখেন ব্যাংকে জমা, আসলে ডিজিট শো করবে, রাইট? ব্যাংক কি আপনি ডিজিট দেখাবেন না, সংখ্যা দেখাবেন। আপনি যদি এখন বলেন যে ভাই আমি যে কালকে 10 লাখ টাকা রাখছি ওই টাকাগুলো দেখাবেন, ব্যাংক দেখাবে আপনি জাস্ট ডিজিট দেখাবেন, রাইট? সো বডি কি করে? বডি যে খাবারই খান সেটা যখন অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত হয় সেটাকে সে ফ্যাটে কনভার্ট করে।
আপনার প্রতিদিন দরকার 2500 বা 3000 ক্যালোরি, কিন্তু আপনি খেয়েছেন 5000 ক্যালোরি। যে খাবার খেয়েছেন তা থেকে এনার্জি এসেছে কত? 500 তো 3000 এর পরে বাকি 2000 কোথায় যাবে? জমা হবে। কিন্তু মনে রাখবেন ক্যালোরি অলওয়েজ চর্বি আকারে জমা হবে। কি আকারে? চর্বি আকারে। আপনি ভাত খেয়েছেন, মাছ খেয়েছেন, মাংস খেয়েছেন, ঘি খেয়েছেন, সবগুলোই কিন্তু চর্বি আকারে জমা হবে, রাইট? ওকে, সো আপনার শরীরের এনার্জি চর্বি আকারে জমা হবে। এই জায়গাটাই আপনাকে বাধা দিবে। অর্থাৎ আপনি আজকে অনেক খেয়ে ফেলেছেন, আজকে 3000 ক্যালোরি দরকার, খেয়ে ফেলেছেন 5000, খেয়ে যে এনার্জি হয়েছে 5000 ক্যালোরি। এখন আপনি যখন নোভেরা স্ট্রিম খাবেন, ড্রিম খাওয়ার কারণে এই 5000 ক্যালোরি যতক্ষণ না ফুরাবে ততক্ষণ আপনার ক্ষুধা লাগবে। বুঝতে পেরেছেন? তখন এই ক্যালোরিকে চর্বিতে যে রূপান্তর হওয়ার জন্য একটা এনজাইম দরকার, ওই এনজাইমটাকে ব্লক করে দেয়। এনজাইম যদি অকেজ করে দেয় তাহলে তো আর আপনার এনার্জি চর্বিতে রূপান্তর হতে পারবে না। যদি না পারে আপনার শরীরে চর্বি জমবে না। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আপনাকে এই কাজ করতে সাহায্য করবে এই যে ভিগো আমলা আছে। এই ভিগো আমলার মধ্যে একটা উপাদান আছে যে হাইড্রোক্সিসাইডিক অ্যাসিড, যেটা একটা এনজাইম আছে, ওই এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আপনার বাড়তি এনার্জিকে চর্বিতে রূপান্তর হতে দিবে না, আপনি বডিতে চর্বি জমবে না। এক সেকেন্ড আরেকটা কাজে আপনাকে হেল্প করবে। এখন এই যে প্রক্রিয়াটা আমি একটু ক্লিয়ার করি, এই প্রক্রিয়াটা কিভাবে হয় একটু জানেন? চর্বিটা কিভাবে এনার্জিতে রূপান্তর হয়। আপনি যখন এনার্জি কিভাবে চর্বিতে রূপান্তর হয়? এনার্জি যখন আপনি বেশি খেতে থাকেন, দেখেন বাড়তি এনার্জিটা চর্বি আকারে আপনার এই টিস্যু কোষের মধ্যে এইভাবে জমতে থাকে। প্রথমে থাকে একটা ধরেন পলিথিন ব্যাগ একটা খুব পাতলা একটা ব্যাগ, রাইট? চ্যাপ্টা, কিছুই থাকে না। যখন ওর মধ্যে 10 কেজি জিনিস ঢুকান তখন এটা ফুলে একটা বিশাল শেপ নেয়, রাইট? তেমনি আপনার কোষ প্রথমে এরকম থাকে। এরকম কোষ যখন পেটে থাকবে তো পেটে তো চর্বি থাকবেই না, রাইট? যখন আপনার বেশি এনার্জি হবে সেগুলো এরকম চর্বিতে রূপান্তর হয়ে এরকম বড় বড় অবস্থা অ্যাডিপোজ টিস্যু হবে। তো এরা কি করবে? এরকম জমতে থাকে। তো যখন আপনি এটা খাওয়া শুরু করবেন তখন ওই চর্বিগুলো আর এই ফ্যাটে রূপান্তর হতে পারবে না, মানে ওই এনার্জিগুলো চর্বিতে রূপান্তর হতে পারবে না, যে কারণে আপনি মোটা হবেন না। এবং আরেকটা হচ্ছে যে নোভেরা স্ট্রিম আপনার শরীরে যে অতিরিক্ত ক্ষুধা বা খাওয়ার চাহিদা সেটা কমিয়ে দিবে। আমাদের যখন শরীরে এক্সট্রা এনার্জি থাকে বা ফ্যাট থাকে তখন আমাদের নরমালি ক্ষুধা লাগার কথা না। আপনার যদি বাড়িতে বাজার বেশি থাকে, বাজার করা থাকে, পরের দিনকে আর বাজারে যাবেন, নরমালি আপনার বাড়িওয়ালি বলবে যে আর বাজার করার দরকার নাই। কিন্তু আপনার বাড়িওয়ালি যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনি তো জানবেন না, আপনি রেগুলার বাজার করা শুরু করবেন, রাইট? ঠিক কিনা? আমি সিম্পল উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। নরমালি কি হয়, আমরা আমাদের ফ্যাট টিস্যু থেকে একটা সিগন্যাল আমাদের ব্রেইনে যায়। কোথায় যায়? ব্রেইন কে সিগন্যাল দেয় যে তোমার স্টোরে যথেষ্ট ফ্যাট আছে, যথেষ্ট এনার্জি আছে, তুমি আর খাবার খেও না। এই সিগন্যালটা ব্রেইনে যায়। তখন ব্রেইন আর মানে ক্ষুধা লাগে না। আমাদের যে ক্ষুধা সেটা আমাদের স্যাটাইটি ভাব, মানে আত্মতৃপ্তির যে ভাব সেটা তখন থাকে, মানে পেট ভরে গেছে আর খেতে ইচ্ছে করে না, রাইট? তো এই অবস্থাটা চর্বিওয়ালাদের অনেকের ক্ষেত্রে এটা হয় না। এটা হওয়া উচিত, কিন্তু হয় না, তাদের রেজিস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে? ওই রেজিস্ট্যান্টটাকে ভেঙে ফেলে, অর্থাৎ ওই সিগন্যালটাকে পুনরায় সক্রিয় করে দেয়। অর্থাৎ আপনার যখন বডিতে চর্বি থাকে তখন ব্রেইনকে বলে যে তোমার তো স্টোরে যথেষ্ট আছে, তুমি আর বাড়তি খেও না। যখন না খাবেন ওই বাড়তি স্টোরেজ যা আছে এগুলোকে ভেঙে সে এনার্জি তৈরি করা শুরু করবে। যখন এগুলোকে এনার্জি করবে তখন আপনার ক্ষুধা কম লাগবে, আপনার বাড়তি ফ্যাট কমতে শুরু করবে, ক্ষুধা কম লাগবে, আপনি কম খাবেন, আপনার শেপ ঠিক হয়ে যাবে, রাইট? আপনার চর্বি কমে যাবে। সো এই কাজটা কে করবে? নোভেরা স্ট্রিম। নোভেরা স্ট্রিমের মধ্যে গ্রিন কফি বিন যে আছে সে বেসিক্যালি এই কাজটাতে হেল্প করে। ক্লিয়ার? ওকে। সো নোভেরা স্ট্রিম আমাদেরকে অলওয়েজ হ্যাপি থাকতে সহায়তা করে। ঠিক আছে? অলওয়েজ হ্যাপি। আপনি হ্যাপি মোডে থাকবেন, সব সময়
আপনি এত স্ট্রেস এত বৈরিতার মধ্যে চলতেছেন, জাস্ট পানির বোতলে একটু নোভেরা স্ট্রিম মিশিয়ে সারাদিন খান, সারাদিনই হ্যাপি ফিলিং থাকবে, রাইট? সারাদিনই হ্যাপি ফিলিং থাকবে, জাস্ট কিরকম যে মানুষ যেরকম ফল ইন লাভ, রাইট? সেই অবস্থার মধ্যে থাকবে। ওকে, ইয়েস। সো সেই জায়গাটায় আছে, কারণ সেরোটোনিন হরমোন তৈরি হবে। আমাদের বডির যে টক্সিন বা অতিরিক্ত বিষ সেটাকে দূর করতেও সাহায্য করে। ইয়েস। এবং এই জায়গাটায় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের ফ্যাটি লিভার সিনড্রোম বা লিভারে যে চর্বি জমে যায়, এবং লিভারে যখন চর্বি জমে যায় যেটাকে আমরা ফ্যাটি লিভার সিনড্রোম বলছি, এবং আপনি দেখবেন যে যারা স্থূলকায়, মেয়েদের মধ্যে স্থূলকায় মেয়েদের 80% এরই ফ্যাটি লিভার আছে, লিভারে ফ্যাট জমে গেছে। এবং লিভারে যদি ফ্যাট জমে যায় তাহলে লিভার তার যে রক্ত পরিশুদ্ধকরণের কাজ সেই কাজটা সঠিকভাবে করতে পারে না, কারণ আপনার রক্তকে পরিশুদ্ধ করে রক্ত সঞ্চালন করার কাজ করে হৃৎপিণ্ড, কিন্তু রক্তকে পরিশুদ্ধ করার প্রথম কাজটা করে থাকে হচ্ছে লিভার। লিভারকে বলা হয় ফার্স্ট স্ক্যানিং মেশিন, ফার্স্ট ক্যান্টনমেন্টের প্রথম যে সিকিউরিটি গেট আছে, রাইট? আপনি যাই খান না কেন, খাবার থেকে যা পুষ্টি পাচ্ছেন প্রথম লিভারে যাবে। লিভার তখন কি করবে, স্ক্যান করবে যে কাকে পাঠানো দরকার আর কাকে দরকার নেই। তো আপনি যখন অতিরিক্ত চর্বি খাবেন, সেই চর্বি কিন্তু সব লিভার ব্লাড স্ট্রিমে পাঠাবে না, সে নিচে কিছু জমা করতে থাকবে। লিভারের যে কোষগুলো আছে হেক্সাগোনাল, মানে হানি কম্বের মতো, এই কি বলে মৌচাকের মতো, রাইট? তো মৌচাকের এখন ওই কোষগুলোর মধ্যে যখন চর্বি দিয়ে জমে যাবে তখন লিভার তো রক্ত পরিশুদ্ধকরণের কাজ করতে পারবে না। যদি লিভার করতে না পারে, লিভারের কোষগুলো ড্যামেজ হয়, লিভারের তো আরো কাজ আছে। লিভার রেড ব্লাড সেলকে ভেঙে পিত্ত রস তৈরি করে, পিত্ত রস না হলে আপনি তেল জাতীয় কোনো জিনিস হজম হবে না, তো আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হবে, রাইট? সো লটস অফ প্রবলেম আসবে আপনার লিভারের এই ফ্যাট ডিপোজিট হওয়ার কারণে, এবং লিভারের সেলগুলো ফাইব্রোসিস হয়ে একসময় ক্যান্সারাস সেল হয়ে যায়। সো এই জায়গা থেকে লিভার ভালো রাখা বেস্ট ন্যাচারাল সাপোর্ট, এবং ঢাকা শহরের 80% লোকের লিভারের প্রবলেম আছে। কত পার্সেন্ট? 80%। কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল ঢুকে ফার্স্ট অ্যাটাক করছে লিভারে। সো লিভারকে যদি আপনি সুস্থ রাখতে চান, পানিতে নোভেরা স্ট্রিম খান। সো আপনি যখনই পানি পান করবেন, লিভারের বিশুদ্ধতার সুস্থতার জন্য অবশ্যই আপনাকে ড্রিঙ্ক খেতে হবে, রাইট? পানিতে নোভেরা স্ট্রিম খেতে হবে। ওকে, নোভেরা স্ট্রিম যেহেতু রক্তের কোলেস্টেরল কন্ট্রোল করছে, যে কারণে আপনাকে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে প্রোটেকশনে সহায়তা করবে, এবং আপনাকে আপনার বডিকে হাইড্রেট রাখে। বডি হাইড্রেট রাখা, বডির প্রত্যেকটা সেলকে সিক্ত রাখা, রাইট? আমাদের শরীরের কত পার্সেন্ট ওয়াটার? অলমোস্ট 70% ওয়াটার, এবং রক্তের প্রায় 90% পানি, ঠিক আছে? সো বডির হচ্ছে আপনার 1/3 হচ্ছে, 2/3 হচ্ছে ওয়াটার। তেমনি আমাদের কিন্তু সৌরজগতেরও মানে পৃথিবীর, সৌরজগৎ সরি পৃথিবীর 2/3 হচ্ছে ওয়াটার। পৃথিবীরও কিন্তু প্রায় 70% পানি। সো আমাদের যদি শরীরের পানির এই অবস্থা আস্তে আস্তে হয় কি, পানির বয়স বাড়লে হাইড্রেট হওয়ার ক্ষমতা কমে যায়। মানুষের হাইড্রেট হওয়ার যে ক্ষমতা, এটা বয়স হলেই মানুষের বডি ড্রাই হয়ে যায় বেশি, যে কারণে হাড় ক্ষয় হতে থাকে, ঠিক আছে? এবং হাড় ক্ষয়জনিত রোগ এবং আদার্স রোগগুলো হতে থাকে। তো যে আপনি যদি হাইড্রেট করতে চান বডিকে, তাহলে আপনার দরকার হচ্ছে নোভেরা স্ট্রিম। নোভেরা স্ট্রিম কিভাবে আপনার শরীরকে প্রপারলি হাইড্রেট করবে? হাইড্রেট করা মানে ভিজিয়ে ফেলা, সহজ কথা। শরীরে আপনি যখন পানি খান, তৃষ্ণা লাগে, আপনি পানি পান করছেন, পানি আপনার শরীরের কোষের মধ্যে, কোষের বাইরে, রক্তে সব জায়গায় গিয়ে তার যে প্রয়োজন সেই অবস্থাটাকে স্বাভাবিক রাখে, দ্যাট ইজ হাইড্রেট করা। এখন নর্মাল পানি আমরা যদি 1 লিটার পান করি, আমাদের বডি তার 20% বডি কাজে লাগাতে পারে, কারণ নর্মাল পানির যে কণা সেগুলো বড় আকারে থাকে, যে কারণে প্রপারলি হাইড্রেট হয় না।
বাট যখন আপনি নোভেরা স্ট্রিম দিবেন তখন পানির কণাগুলো এরকম ছোট হয়ে যাবে। নরমালি পানির কণা এরকম 17 থেকে 18টা এক জায়গায় থাকে, H2O যেটাকে ক্লাস্টার বলে। যখন নোভেরা স্ট্রিম মিশাবেন এই ক্লাস্টারটা ছোট হয়ে যাবে এবং আপনার বডির প্রত্যেকটা জায়গায় সে যেতে পারবে। আপনি অল্প পানিও যদি খান, 1 লিটার খেলে বডি কিন্তু 200 ml কাজে লাগাতে পারে আর 800 ml বের হয়ে যায়। বাট নোভেরা স্ট্রিম মিশিয়ে যখন খাবেন 200 ml ই আপনার কাজে লাগবে, 1 লিটারের কাজ করবে, রাইট? সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। কি বলেন? লেস ইজ মোর, লেস ইজ মোর, কমই বেশি। নরমালি 1 লিটার খাবেন, আপনি বলবেন আপনি 1 লিটার খান, আমি ড্রিঙ্ক দিয়ে 200 ml খাই, ইকুয়াল। সো লেস ইজ মোর, রাইট? সো আপনি 200 ml 1 লিটারের কাজ করবে। সো আমাদের শরীরের চর্বি, অতিরিক্ত টক্সিন এগুলো দূর করা, লিভারকে ভালো রাখা এবং আমাদের বডিকে হাইড্রেট করার জন্য বেস্ট ন্যাচারাল সাপোর্ট হচ্ছে নোভেরা স্ট্রিম। নোভেরা স্ট্রিম। সো পানি যখন খাবো নোভেরা স্ট্রিম দিয়েই খাবো, নাকি? আমরা প্রতিদিন আমরা নরমালি 200 ml পানিতে 10 থেকে 15 ফোঁটা নোভেরা স্ট্রিম মিশিয়ে আমরা খাবো। এবং যারা ওয়েট রিডিউস করতে চায় বা ওয়েট রিডিউস মিন ফ্যাট রিডিউস করতে চায়, তারা পানিতে রেগুলার 3 বেলায় অ্যাটলিস্ট যতবার পানি খাবেন খাওয়ার আগে ক্রিম মিশিয়ে পানি খেয়ে, তাহলে আপনার যে ফ্যাট যেরকম ঢুকবে না তেমনি অতিরিক্ত খাওয়ার চাহিদা কমবে এবং আপনার শরীরের ফ্যাট বার্ন হয়ে এনার্জিতে কনভার্ট হবে। ওকে ওকে। সো কি ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ইয়েস। একটু জোরে শুনি, ভালো লাগছে? ইয়েস। আচ্ছা, ভালো লাগছে কাদের একটু হাত তুলে দিন। যাদের ভালো লাগছে তারা একটু হাত তালি দেন। থ্যাংক ইউ। তো জীবনী কেটে গেছে, রাইট? ওকে। সো এখন মোর ফ্যান্টাস্টিক প্রোডাক্ট নু কফি নিয়ে কথা বলবো, যেটা মানে একটা এক্সেপশনাল কফি। কফির সাথে আপনি পৃথিবীর বেস্ট ন্যাচারাল কিছু প্রোডাক্ট পাবেন, সেটা হচ্ছে নু কফি। এবং পৃথিবীতে এক্সেপশনাল কফি যার মধ্যে ব্ল্যাক কিউমিন এক্সট্রাক্টের সাথে আপনার টঙ্কা ডালি এবং আপনার জিংসেন আছে। ইয়েস। সো সেই নু কফি নিয়ে আপনাদেরকে বিস্তারিত আমি বলবো, যেটা মোর ফ্যান্টাস্টিক, মোর দ্যান কফি। ঠিক আছে, মোর দ্যান কফি। সো নু কফি আপনাকে সারা দিন প্রাণবন্ত রাখবে। সারাদিন আপনি সকালে যদি নু কফি দিয়ে স্টার্ট করেন, আজকে সকালে কে কে নু কফি খেয়েছেন? একটু হাত তুলুন। 1 2 3 জন, 4 জন, only 4 people নু কফি খেয়েছে। সো নু কফি হলো এমন জিনিস যে খেয়েছে সে এটার মজা বুঝেছে, যে এটা খায়নি মজা বুঝেছে, যে একবার খেয়েছে সে বারবার খেতে চাই। বুঝতে পেরেছেন? সো নু কফি আপনাকে সারা দিন এনার্জেটিক রাখবে। কিভাবে? আর আপনার আরো অনেক কিছু আছে, ফিজিক্যাল বেনিফিট গুলো দিবে, সেগুলো একটু সবাই আই থিঙ্ক আপনাদের কাজে লাগবে। সবার একটু মনোযোগী হতে হবে এবং এখানে কিছু পিকচার আছে যেগুলো এক্সপ্লেনেশনের জন্য দরকার। আপনারা মনে রাখবেন, আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক কিছু এখান থেকে জানবো এবং জানতে গিয়ে অনেক ধরনের পিকচার আসবে যেগুলো বোঝার সুবিধার্থে দরকার, রাইট? এবং সেগুলো এই শিক্ষার স্বার্থে এই ছবিগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে। নোভেরাস নু কফি, আর নু কফির বেসিক উপাদান হচ্ছে কফি। যেহেতু কফি ব্রাজিলিয়ান কফি, পৃথিবীর বেস্ট কফি হচ্ছে ব্রাজিলিয়ান কফি। দেন এখানে প্যানাক্স জিংসেন আছে এবং কালো জিরার নির্যাস আছে এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে টঙ্কা ডালি নির্যাস আছে। সো এই উপাদানগুলোর এক্সট্রাক্ট দিয়ে, এই উপাদানগুলো দিয়ে বেসিক্যালি নু কফি তৈরি। সো নু কফির স্পেশালিটি এই উপাদানগুলোর কারণে। কারণ আপনি যদি পৃথিবীর বেস্ট কফি খেতে চান, সবাই এক বাক্যে বলবে ব্রাজিলিয়ান কফি, রাইট? এবং আপনি শুধু কফি খাচ্ছেন না, কফির সাথে বেস্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট পাচ্ছেন প্যানাক্স জিংসেন। দেখেন প্যানাক্স জিংসেন হচ্ছে, প্যানাক্স মিন কথাটি এসেছে প্যানাশিয়া থেকে। প্যানাশিয়া মানে কিওর অল,
আর জিনসেন মানে হচ্ছে রুট লাইক ম্যান, মানুষের মতো দেখতে মূল। এটা মান্দারিয়ান ল্যাঙ্গুয়েজ, রাইট? সো মানুষের মতো দেখতে মূল, যেটা আপনাকে সব প্রবলেম থেকে আরোগ্য করতে সহায়তা করবে, সেটাই হচ্ছে প্যারাজিনসেন। ওকে, এবং এখানে রয়েছে কালো জিরার টিনচার, যার মধ্যে থাইমোকুইনন বা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে টংকাট আলি। টংকাট আলি কথার মানে হচ্ছে আলীর লাঠি। টংকাট মানে হচ্ছে লাঠি, আলী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন, রাইট? সো এই গাছের নাম হচ্ছে টংকাট আলী। এই গাছের শিকড়ের থেকে এক্সট্রাক্ট নির্যাস নেওয়া হয়েছে। সো এগুলো দিয়ে তৈরি করা হয়েছে নো কফি। এটা নামে কফি, কিন্তু কাজে কফির চেয়ে 1000 গুণ বাড়তি কিছু, রাইট? আপনি খাবেন কফি, পাবেন হাজারো অনেক বেশি কিছু, রাইট? সো এই কফি, এটা কফি আকারে খাচ্ছেন, কিন্তু অনেক কিছু এর মধ্যে পাচ্ছেন। কি বেনিফিট নো কফি? নো কফিতে একজন অ্যাডাল্ট পারসনের জন্য বেনিফিট গুলো কি কিভাবে আসে সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। প্রথমে এর মধ্যে যে উপাদান রয়েছে টংকাট আলি। এই টংকাট আলি আমাদের কি উপকার করে? আমরা জানেন আমাদের যে ব্রেইনের নিচে একটা জায়গা আছে হাইপোথ্যালামাস, যেটা আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে বেসিক্যালি, এবং তার আরেকটা কাজ হচ্ছে আমাদের লিউটিনাইজিং হরমোন নিঃসরণ করা। এই হরমোনটা এর নিচে হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি গ্রন্থি আছে, ওই পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে। তখন পিটুইটারি গ্রন্থি লিউটিনাইজিং হরমোন নিঃসরণ করে পুরুষের অন্ডকোষকে উদ্দীপিত করে। কাকে করে? পুরুষের অন্ডকোষকে। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, আর পুরুষের অন্ডকোষকে উদ্দীপিত করে। এরপরে কি হয়? অন্ডকোষ তখন টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। কি করে? দেখেন, টেস্টোস্টেরন হরমোন হচ্ছে সেই হরমোন, যে হরমোনের কারণে আজকে আপনি পুরুষ মানুষ। ক্লিয়ার? আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি পুরুষ ছিলেন? আপনি লিঙ্গ পুরুষ ছিল, কিন্তু আপনি পুরুষ ছিলেন, রাইট? পুরুষের বৈশিষ্ট্য আপনার মধ্যে ছিল। যখন আপনার মানুষ জন্মগ্রহণ করে তখন সে একটা ছেলে বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করে, একটা মেয়ে বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করে, রাইট? এবং আস্তে আস্তে একটা 12 বছর বয়স হলে মেয়েদের মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আসে। একটা মেয়ের বক্ষ উন্নত হয়, তার মাসিক চক্র শুরু হয়, মা হওয়ার যোগ্যতা তার মধ্যে আসে, রাইট? পুরুষের গলার স্বর মোটা হয়, বডি পেশি বহুল হয়, দাড়ি গোঁফ গজাতে থাকে, রাইট? তার মধ্যে পুরুষের চিহ্নগুলো আসা শুরু করে। কেন? হরমোনের কারণে। হরমোনের কারণে। এখন এই হরমোনটা যদি আপনার শরীরে স্বাভাবিক মাত্রায় না আসে, তাহলে আপনি স্বাভাবিক পুরুষ হতে পারবেন না, রাইট? এই স্বাভাবিক পুরুষত্ব হীনতায় কিন্তু অনেক পুরুষ ভোগে। তার অবয়ব পুরুষের মতো, কিন্তু তার পারফরম্যান্স পুরুষের মতো না। ঠিক আছে? ওই যে আপনারা যখন পানি ওঠানোর মোটর কিনতে যান, স্যার কত হর্সের মোটর? হর্স পাওয়ার, রাইট? 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, হর্স পাওয়ার উল্লেখ থাকে। মোটর কিন্তু সবগুলো দেখতে অলমোস্ট একই রকম, তো হর্স পাওয়ারের ডিফারেন্স থাকে, রাইট? সো পুরুষ দেখতে অনেকেই দেখবেন একই রকম চেহারা, কিন্তু সব পুরুষের পারফরম্যান্স এক না, হর্স পাওয়ারের পার্থক্য আছে, রাইট? হ্যালো, সো এটা হর্স পাওয়ার বাড়াতে সাহায্য করবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। কিভাবে? দেখেন, যখন টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে তখন আপনার মধ্যে পুরুষের বৈশিষ্ট্যগুলো প্রকট হবে। অনেকে হয়তো ভাবছেন যে এই কথাগুলো জানা, এটা জানা অতীব জরুরি। আপনার পেট খারাপ হলে যদি পেট খারাপ ভালো করার ট্রিটমেন্ট জানা দরকার, আপনার যদি আমাশয় হলে সেটা ভালো হওয়ার পদ্ধতি জানা দরকার, আপনার যখন যৌন জীবন বিপর্যস্ত হবে তখন এটা জানা ওর চেয়ে 1000 গুণ বেশি দরকার। কারণ এই যৌন জীবন যদি ব্যাহত হয় তাহলে আপনার লাইফের, আপনার স্ট্রেংথ, আপনার গোল সব লক্ষ্যচ্যুত হয়ে যায়। কারণ এই জায়গা থেকে, কারণ এই পৌরুষদীপ্ত জীবনের জন্য কিন্তু রাজার সিংহাসনও রাজা ছেড়ে দেয়, রাইট? সো এই জায়গাটা জানা আরো বেশি দরকার না? এবং এই জায়গা জানার জন্যই আজকে আপনারা অনেক তথ্য জানবেন যেগুলো আপনাদের কাজে লাগবে যারা একেবারেই নিউ। সো আপনার টেস্টোস্টেরন লেভেল যদি অপটিমাম থাকে, স্বাভাবিক থাকে, তাহলে একটা পুরুষের বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে স্বাভাবিক মাত্রায় থাকে। ঠিক আছে? না হলে আপনি একটা পুরুষের যে বৈশিষ্ট্য
এবং তার বাবা হওয়ার ক্ষমতা, এগুলো স্বাভাবিক থাকবে না। সেই জায়গায় আপনাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে নু কফির এই টঙ্কাটা। সো আপনি নু কফি যখন খাবেন, শুধু কিন্তু কফি খাচ্ছেন না, আপনার পুরুষত্বের, পৌরুষের যে শৌর্য বীর্য, সেটাকে স্বাভাবিক রাখতে সহায়তা করবে। ওকে, এখন সেটা কিভাবে? দেখেন, আপনারা হয়তো এই ফাংশনগুলো জানেন না, যারা টেকনিক্যাল লাইন জানেন তারা হয়তো বুঝবেন যে নু কফির এই উপাদানটা আপনাকে কিভাবে হেল্প করবে। নাম্বার 1 আমি যেটা বলেছি, টেস্টোস্টেরন উৎপাদন করতে হেল্প করবে। সেকেন্ড হচ্ছে, দেখেন টেস্টোস্টেরন হরমোন তৈরি হওয়ার প্রক্রিয়ায়ও কিন্তু, আপনি ধান যখন হয়, সব ধান কি পুষ্ট হয়? কিছু চিটা হয়ে যায়, রাইট? তো পুরুষের টেস্টোস্টেরন হরমোন যদি আপনি প্রপারলি তৈরি হতে না পারে, অ্যারোমাটাইজেশন একটা প্রক্রিয়া আছে, ধান যখন ফুলে যায় ওই সময় যদি শিলা বৃষ্টি হয়, তাহলে সব ধান চিটা হয়ে যায়, রাইট? ঠিক কি না? সো আপনার পুরুষের ক্ষেত্রেও তাই, পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরির প্রক্রিয়ার সময় যদি অ্যারোমাটাইজেশন হয়, তাহলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন মেয়েদের এস্ট্রোজেন হরমোনে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে? সো আপনার পুরুষের বৈশিষ্ট্যের চেয়ে তখন মেয়েদের বৈশিষ্ট্য আপনার মধ্যে প্রকট হয়ে যাবে। এবং অনেক পুরুষের মধ্যে এই প্রবলেম আছে না, তার অ্যারোমাটাইজেশন হচ্ছে। আরেকটা হচ্ছে কি, সেক্স হরমোনের বাধাদানকারী গ্লোবিউলিন, যেটা রক্তে যদি বেশি থাকে, অনেক পুরুষের পুরুষত্বের যে বৈশিষ্ট্য এটা আছে, কিন্তু তার পারফরম্যান্স প্রপার না। কেন? কারণ তার সেক্স পারফরম্যান্স শো করার জন্য তার যে হরমোন, এই হরমোনটাকে নিষ্ক্রিয় করার জন্য রক্তে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে গ্লোবিউলিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন। সংক্ষেপে আমি এটাকে গ্লোবিউলিন বা প্রোটিন লিখেছি, রাইট? তো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন যার রক্তে বেশি, সে তার টেস্টোস্টেরন তৈরি হলেও কাজ করতে পারে না। যখনই আপনি নু কফি খাবেন, কি খাবেন? নু কফি। তখন যাদের শরীরে সেক্স হরমোনকে নষ্ট করার জন্য রক্তে এই উপাদান আছে, এটা তখন কমে যাবে। এটা কমে গেলে তার মধ্যে সেই পুরুষের যে বৈশিষ্ট্য, সেটা আরো প্রকট হবে, রাইট? ওকে। আরেকটা হচ্ছে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসল। আচ্ছা, মানুষ যখন প্রচুর মেন্টাল স্ট্রেসে থাকে, মানসিক চাপে থাকে, তার বডিতে কর্টিসল হরমোন তৈরি হয়। কর্টিসল হরমোন যখন বেশি তৈরি হয়, তখন পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। কি কমতে থাকে? টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায়, তখন ওই পুরুষের পৌরুষত্বের যে ক্ষমতা, সেটা কমে যায়। তো আপনি দেখেন, নরমালি যারা চাকরি করছে বিভিন্ন জায়গায়, সারা দিন সকাল থেকে রাত পরিশ্রম, যাওয়া আসার প্রবলেম, নানা ধরনের টেনশন, সারাক্ষণ স্ট্রেসের মধ্যে আছে না? মানসিক দুশ্চিন্তার মধ্যে আছে না? মানসিক চাপ তার শরীরে কর্টিসল হরমোন বাড়ায়, যেটা টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দেয়, যে কারণে তার যৌন ক্ষমতা কমতে থাকে। এবং সেই জায়গায় তার দুটো কাজ হবে যখন নু কফি খাবে, মানসিক চাপ কমে যাবে এবং তার টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে? তো টোটাল ফ্রেশনেস উইথ হিউজ ম্যানলিনেস, রাইট? তার যেরকম ফুরফুরে মন হবে, ফুরফুরে থাকবে, এবং তার মধ্যে পুরুষত্বের যে ক্ষমতা, সেটা বাড়বে, রাইট? সো আপনি খাচ্ছেন নরমালি কফি, কারণ আপনি তো কফি দিনে 2-3টা খাওয়াই পড়ে, তাই না? বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দেয়, একটা কফি খান না? ভাই, কফি যখন খাবো, নু কফি খাবো, কি বল? রাইট? পকেটে কফি সবসময় রাখবেন, যখনই যেখানে যাবেন একটা করে নু কফি গুলাই খাবেন, খাওয়াবেন, প্রমোশনও হবে, উপকারও হবে, রাইট? হ্যালো? সো নু কফি খেলে আপনার টেস্টোস্টেরন বাড়বে। সো টেস্টোস্টেরন বাড়লে আপনার ব্রেইন, দেখবেন যাদের টেস্টোস্টেরন মাত্রা যেসব পুরুষের বেশি, তাদের কিন্তু ব্রেইন শার্পনেস, তারা অনেক দুর্বল ছাত্র। যাদের টেস্টোস্টেরন লেভেল বেশি, তারা ব্রেইন স্টুডেন্ট, ঠিক আছে? তাদের মেন্টাল বিহেভিয়ার, মানে যে কোনো সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য তারা তৈরি থাকে, ঠিক আছে? সো আপনার এবং তার হার্ট ভালো থাকে, তার হাড় শক্তিশালী থাকে, প্রত্যেকটা জিনিসই তার শক্তিশালী থাকে।
তো সেই কাজ করতে আপনাকে আপনার পুরো বডির মানে ফিটনেসকে ভালো রাখতে আপনাকে টেস্টোস্টেরন হরমোন দরকার, এবং সেটা তৈরিতে কে সাহায্য করবে? কফি। কফি আরেকটা কাজ করবে, অনেক পুরুষ আছে যারা বাবা হতে পারছে না, আছে না এরকম? তাদের কি প্রবলেম? অনেকেরই প্রবলেম হচ্ছে তার শুক্রাণু হয়তো কোয়ান্টিটি ঠিক, শুক্রাণু যে পরিমাণ আসা উচিত, তাই একবার বীর্যস্খলনে যে পরিমাণ শুক্রাণু আসা উচিত সেই পরিমাণ শুক্রাণু তার আসছে না। যখন আসছে না তখন সে বাবা হতে পারছে না। আবার শুক্রাণু আছে কিন্তু শুক্রাণু বীজ আছে কিন্তু বীজে অঙ্কুর উদ্গম হচ্ছে না, মাটিতে বীজ বুনছে কিন্তু গাছ হচ্ছে না, রাইট? পুরুষের শুক্রাণুও এরকম, তার যদি মরফোলজি তার আকৃতি যদি ঠিক না থাকে তাহলে সেই শুক্রাণুতে সন্তান জন্ম নেয় না। যেমন তার যদি আকৃতি স্বাভাবিক আকৃতি যদি এরকম হয় তাহলে ওই শুক্রাণুতে সন্তান জন্ম নেবে। আবার শুক্রাণুর মোটিলিটি গতি যদি ঠিক না থাকে, ঠিক আছে, আপনি এখান থেকে আপনি সদরঘাট যাবেন, এখান থেকে সদরঘাটের দূরত্ব 10 কিলো, রাইট? সে 10 কিলো, সো 10 কিলো রাস্তা আপনাকে যেতে, আপনি যদি 10 কিলো রাস্তা 10 মিনিটে যেতে চান তাহলে ঘন্টায় কত কিলো স্পিডে যেতে হবে? 160 কিলো। ইয়েস, সো আপনাকে 60 কিলো স্পিডে যেতে হবে। যদি আপনি 10 কিলো স্পিডে যান সদরঘাট পাবেন না শাহবাগ পাবেন? সো আপনার স্পার্মও শাহবাগ পর্যন্ত যাবে, সদরঘাটে যাবে, ঠিক আছে? তো যাদের এই মোটিলিটি কম, যার যে সদরঘাটে যেতে চান শাহবাগ থেকে, তার জন্য লুক হবে, ঠিক আছে? হ্যালো, রাইট টাইম, ক্লিয়ার? কারণ স্পার্মটা কিন্তু ভ্যাজাইনা থেকে আপনার ডিম্বাশয় পর্যন্ত যাবে, এই পুরো রাস্তাটাকে সাঁতার কাটতে কাটতে যেতে হবে। যদি সাঁতার কাটার সে ক্ষমতা না থাকে যেতে পারবে? সন্তান হবে না। ভেরি সিম্পল, এই ক্ষমতাটাকেই বলে মোটিলিটি। এই মোটিলিটি বাড়াতে কে সাহায্য করবে? মজার কফি, রাইট? কফিকে যদি অ্যাথলেটিক হওয়া যায় এর চেয়ে মজা আছে নাকি, রাইট? সো আপনি কফি খাচ্ছেন কিন্তু পাচ্ছেন অনেক। সো এটা সেক্স ড্রাইভ এবং প্রলঙ্গিং ডিউরেশন, দিস ইজ মোর ভাইটাল পয়েন্ট। দেখেন এটা হয়তো মুখে অনেক কিছুই বলে না, আপনি দেখেন গ্রামের যারা মোরল বা ঔষধের দোকানে গিয়ে তারা সেক্স এনহ্যান্সার যে ট্যাবলেট গুলো খায়, সিলডেনাফিল, টাডানাফিল যেগুলো আছে, ভাইগ্রা আপনারা জানেন, এটা মূল বলা হচ্ছে সিলডেনাফিল। সো এটা যখন আপনি কিনে, সে মোরল সাহেব কিন্তু ডাইরেক্ট যায় না কেনার জন্য, ওর কাজের লোকরে ওই টাকাটা ভাঁজ করে দেয় যে ফার্মেসিতে এই টাকাটা দিয়ে ওষুধ দিয়ে দেবে, নিয়ে আসে। মানে ফার্মেসি ওয়ালা চিনে ভাঁজ করা টাকা মানে মোরল সাহেব পাঠাইছে ওই জিনিসের জন্য, ঠিক আছে? মোরল সাহেব যদি ফার্মেসিতে ওই জিনিস কিনতে যায় আর কেউ যদি দেখে তাহলে তো মোরল সাহেবের ইজ্জত শেষ, রাইট? মোরল সাহেব গ্রামের মোরল কিন্তু ঘরের মধ্যে মোরল না, রাইট? হ্যালো, সো আপনারা তো সবাই মোরল হতে চান, ঠিক কি না? বাড়িতে ঘরের মধ্যে। সো মোরল হওয়ার জন্য আপনারা হেল্প করবে, দ্যাট ইজ নো কফি। কি হবে? দ্যাট ইজ সেক্স ড্রাইভ। এটা শাই ফিল করার কিছু নাই, পৃথিবীর সবচেয়ে আদম একেবারে শুরু থেকে ভেরি ফার্স্ট, এবং এটা জানা দরকার আমাদের। এই জায়গায় না জানার কারণে মানুষ কিন্তু তার সংসারের জীবনে প্রচুর অশান্তিতে আছে। শুধু যদি নলেজটা তার থাকে তাহলে সে তার লাইফটাকে অনেক আনন্দময় করতে পারে। এবং সেটা কিভাবে? এবং সেক্স ড্রাইভটাকে প্রলঙ্গিং করবে। নরমালি পুরুষের 30% পুরুষের প্রবলেম আছে র্যাপিড ইজাকুলেশন, দ্রুত বীর্যস্খলন। নরমালি পাওয়ার প্লে হওয়ার পরে যখন আপনার সেক্স করবে, ঠিক আছে, নরমালি অর্গাজম একটা না করলে 10 মিনিট হাইস্ট স্টে করতে পারে, বাট সেইটার টাইম ফ্রেম অনেকেরই অনেক কম। দেখা যাচ্ছে অনেক উইদিন 1 মিনিট তার ইজাকুলেশন হচ্ছে, কারো উইদিন 2 মিনিট ইজাকুলেশন হচ্ছে। যখন এটা লং টাইম চলতে থাকবে তখন তার সংসারে অশান্তি আসবেই, তখন তার পার্টনার হ্যাপি থাকবে না এবং সেও কিন্তু মেন্টালি আনহ্যাপি যে সে তাকে সুখী করতে পারছে, রাইট? এই যে দুইজনের দুই দিকের অসুখ মানসিকভাবে, এই দুইটা কিন্তু তাদের ফ্যামিলি লাইফকে বিপর্যস্ত করবে।
আর এই বিপর্যস্ত ধ্বংসস্তূপ থেকে উঠানোর জন্য আপনার বেস্ট হাতিয়ার হচ্ছে সেফ কফিকে যদি এই জায়গা থেকে সে উত্তরণ পায় এবং এই মেসেজটা আপনি তাকে দিয়ে যদি তাকে এই জায়গা থেকে মুক্ত করতে পারেন, ডেফিনেটলি শুধু আপনার বিজনেস হবে না, সোয়াব হবে, রাইট? সো দুইটা কাজই আপনি করতে পারেন এখান থেকে, সোয়াবও কামাই করতে পারেন, একটা সংসার টেকাতে পারেন, বিজনেসও করতে পারেন, ঠিক না? সো এই করার জন্য তো আপনাকে নলেজ গেইন করতে হবে, কারণ সে আপনাকে বিশ্বাস করবে কখন? আপনার কথাটা আগে তো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হবে, রাইট? যখন আপনি খাবেন তখন কি হবে, এই জায়গায় যে পুরুষের পেনিসের যে ব্লাড ভেজেল গুলো, দেখেন মনোযোগ দিয়ে শুনুন, পুরুষের ব্লাড পেনিসের ব্লাড ভেজেল ছাড়া কিন্তু এখানে কিছু নেই। ব্লাড ভেজেল বেসিক্যালি দুইটা সিলিন্ডারের মধ্যে দিয়ে চলে গেছে। এই দুইটা সিলিন্ডারের নাম হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা। এদের মধ্যে দিয়ে সিলিন্ডারের মধ্যে দিয়ে ব্লাড ভেজেল চলে গেছে। নরমালি একটা পুরুষের পেনিসের যে আকৃতি থাকে সেক্স করার সময় কিন্তু তার চেয়ে 6 গুণ 7 গুণ বড় হয়ে যায়, রাইট? কিভাবে হয়? যখন সেটা করে তখন কিন্তু তার ব্রেন থেকে ব্লাড এখানে সাপ্লাইয়ের জন্য মেসেজ চলে আসে এবং এই ব্লাড ভেজেল গুলো মানে আপনার ফুলে যায়, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় এবং রক্ত স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি প্রবাহিত হয়। কত? 10 গুণ। ইয়েস। যাদের হার্ট অতি দুর্বল তারা কিন্তু সুপার পুরুষ হতে পারে না, কারণ হার্ট ওই সময় পাম্প করতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে, ঠিক আছে? কারণ আপনার এখানে কিন্তু ব্লাড সাপ্লাই দিবে কে? যখনই এখানে বেশি দরকার তখন ব্রেন হার্টকে বলবে তুমি ওখানে রক্ত সাপ্লাই দাও। যখন এটা দিবে, যাদের রক্ত কম, রক্ত নালী সরু, তাদের মাথা পেইন করা শুরু করে। অনেকে আছে দেখবেন যে হ্যাঁ সেক্স করতে গেলে শরীর দুর্বল হয়ে যায়, মাথা পেইন করে, পরের দিন হাঁটতে গেলে পায়ে পা বাড়ি লেগে পড়ে যায়, রাইট? অ্যাটাক্সিয়া যেটা আমরা বলি, অ্যাটাক্সিয়া, রাইট? তো এই প্রবলেমগুলো দেখেন একসাথে দুটো, রক্তনালীকে প্রসারিত করবে কে করবে? নো কফির উপাদান। রক্তনালীর আপনাকে মাথায় যেন ব্যথা না হয়, অর্থাৎ আপনার সেই জায়গাটাকে অক্সিজেন সাপ্লাই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট কে দেবে? নো কফি। সো আপনার সবগুলো সাপোর্ট কিন্তু সে দিচ্ছে, সুতরাং আপনাকে সুপারম্যান বানাবে, রাইট? সুপারম্যান বানাতে কে সাহায্য করবে? নো কফি। নো কফি। সো নো কফি যখন খাবেন তখন আপনাকে টেকনিক্যালি, আপনার ফিজিক্যালি, আপনার বডিকে তৈরি করবে এবং ফিট করবে সেক্সুয়ালি হাই পারফরম্যান্স ম্যান করার ক্ষেত্রে, রাইট? সো দ্যাট ইজ ওয়ান পাওয়ার। অ্যানাদার ইজ, এতক্ষণ তো শুধু ছেলেদেরটা বলবো, রাইট? শুধু কি প্রবলেম ছেলেদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রেও প্রবলেম আছে। অনেক মেয়ে আছে তারা তাদের লিবিডো খুবই কম, তারা তাদের পার্টনারের লাইফ খুব দুর্বিষহ, কারণ তার পার্টনার সে চায় না, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সে তারা যেতে চায় না, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ফ্রিজিডিটি, বাংলায় বলি হচ্ছে কাম শীতলতা, ঠিক আছে? তার কামুকতা তার মধ্যে থাকে না, তার যৌন আকাঙ্ক্ষা থাকে না, যে কারণে বাংলায় বলা হয় কাম শীতলতা। সো এই অবস্থা যদি হাজব্যান্ডের হয়, তা হাজব্যান্ডের লাইফ হেল হয়ে যায়, রাইট? তো তার পার্টনার যেন তাকে তার এগ্রি থাকে, তার ইচ্ছা হয়, সেই জন্য যখন সে নো কফি খাবে, নো কফি কিন্তু সেই মেয়ের মধ্যেও এই আগ্রহের সৃষ্টি করবে, রাইট? এবং তখন উভয়ই হ্যাপি হবে, রাইট? সো যখন নো কফি খাবে তখন পরিস্থিতিটা এরকম হবে, রাইট? আগে ছিল কেমন, ঠিক আছে, পরে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। সো নো কফি, আমাদের শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে পুরুষের কিন্তু হাইপোগোনাডিজম নামে একটা প্রবলেম। হাইপোগোনাডিজম, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যেটা ব্রেন থেকে আসে, যেটা লিউটিনাইজিং হরমোন নিঃসরণ করে, সেই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যদি কমে যায় তাহলে পুরুষের যে বক্ষ এটা মেয়েদের মতো হয়ে যায়, চেস্ট ব্রেস্ট হয়ে যায়, রাইট? পুরুষের বুকে কে ইংরেজিতে কি বলে? চেস্ট। আর মেয়েদের ব্রেস্ট। তো তখন পুরুষের চেস্ট থাকে না, ব্রেস্ট হয়ে যায়। ক্লিয়ার? সো এটা হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন কমে যাওয়ার কারণে হাইপোগোনাডিজম, এবং এই অবস্থা থেকেও মুক্ত হতে আপনাকে হেল্প করবে কে? নো কফি। সো এক কফি কে মানুষ কত বেনিফিট পাবে, রাইট? সিম্পল কফি
বাট পাচ্ছেন আপনি মোর দেন। এবং আমাদের সব ধরনের মাথা ব্যথার কোনো পেশেন্ট আসবে কোনো কথা নাই, প্রথমে কফি খেয়ে নেয়। সো আপনার যত ধরনের মাথা ব্যথা আসুক, মাইগ্রেনের মাথা ব্যথা হোক অথবা সাইনাসের হোক, টেনশনের হোক অথবা ক্লাস্টার মাথা পেইন, যে কোনো কারণে হেডেক যদি হয়, হেডেক দূর করার জন্য বেস্ট সাপোর্ট হচ্ছে ব্লু কফি। এবং ব্লু কফির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সুতরাং শুধু আপনাকে যে কফির বেনিফিট দ্বারা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এবং ব্লু কফি আপনার টায়ার্ডনেস যেমন কমাবে, আপনার এনার্জি লেভেলও হাই করবে। এবং ব্লু কফি তাহলে আমাদেরকে বেসিক যে তিনটা জায়গা আমরা যদি বলি, আমাদের যে ইন্টারনাল ব্যালেন্স, আমাদের বডির মধ্যে যে ব্যালেন্স ভারসাম্য সেটা বজায় রাখতে সহায়তা করে এবং আমাদের বডির কোষগুলোকে নারিশ করে, পুষ্টি দেওয়ার কাজটা প্রপারলি করে এবং আমাদেরকে উদ্যম রাখতে সহায়তা করে, রাইট? এবং এইটা যদি করে তাহলে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, ইউ ডোন্ট নো টিল ইউ হ্যাভ ট্রাইড ইট, যতক্ষণ আপনি এটা না খেয়েছেন ততক্ষণ আপনি আসলে এটা কি এটা বুঝবেন, রাইট? Once you have, you will want more. যদি একবার আপনি নৌকফি খান, বলেন আরো দেন, রাইট? সো আপনি যতক্ষণ না খেয়েছেন ততক্ষণ এর মজা বুঝবেন না। সো একবার খাবেন তো বারবার চাবেন, রাইট? একবার খাবেন বারবার চাবেন, দ্যাট ইজ ব্লু কফি। ওকে? সো আপনি আপনার দিন শুরু করেন এবং দিন শেষ করেন সেটা অবশ্যই ব্লু কফি দিয়ে, ঠিক আছে? দিনের যাত্রা শুরু ব্লু কফি, যাত্রা শেষ ব্লু কফি। সো শুরু হবে ব্লু কফি, শেষ হবে ব্লু কফি দিয়ে, আর আপনি হবেন সুপারম্যান, রাইট? ওকে? সো একদিনে আসলে দুটোর বেশি ব্লু কফি খাওয়ার দরকার নেই, 2 স্যাচের বেশি খাওয়ার দরকার নেই, ঠিক আছে? 2টা স্যাচে আপনার জন্য এনাফ। ওকে? সো আমরা আমাদের সুস্থতার জন্য, রেগুলার টায়ার্ডনেস দূর করা, এনার্জির জন্য, পৌরুষত্ব বাড়ানোর জন্য এবং মেয়েদের যে রিজিডিটি সেটা দূর করার জন্য, অবশ্যই আমাদের হেডেক দূর করার জন্য বেস্ট সাপোর্ট হচ্ছে ব্লু কফি। আমাদের বডিকে সর্বতভাবে সুস্থ রাখার জন্য, সব ধরনের রোগ থেকে মুক্ত রাখা, নতুন কোষ সৃষ্টি করা, কোষ মেরামত করা এবং কোষ ধ্বংস হওয়া কমিয়ে আনা, এই কাজে হেল্প করবে আমাদের লোগারাস প্লাস, যেটা আমাদের সর্বতভাবে ভালো থাকতে সহায়তা করবে এবং বডির অতিরিক্ত টক্সিন বা ফ্যাট এগুলো দূর করে শরীরকে ফিট রাখা এবং শরীরকে প্রাণবন্ত রাখা সাহায্য করবে আমাদের লোগারাস স্ট্রেংথ, রাইট? সো আই থিংক আজকে আপনারা পুরো সেশন এনজয় করেছেন। কি করেছেন? করেছেন? যারা নতুন এসেছেন, নতুন কিছু শিখেছেন? আপনারা সবাই আমার কাছে রেডি, রাইট? রেডি না? ওকে। সো ঋণ শোধ করবেন কিভাবে? যা শিখবেন এগুলো আপনার পরিচিত লোকজনের কাছে বলবেন, তাহলে ঋণ শোধ হবে, রাইট? কি বলবেন তো নাকি? তাহলে ঋণ শোধ হবে, আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের ঋণ মওকুফ করবো না, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হচ্ছে যা শিখেছেন, যারা জানে না তাদেরকে বলবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। স্পেশালি জানার কিছু থাকে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আমি কিছুক্ষণ ওই লোকে আছি, আপনারা কারো স্পেশাল কিছু জানার কথা বলবেন।